ওই ট্যাক্সি যাবে মতিঝিল? জি যাব স্যার। ওই প্যাকেটটা ওই ঠিকানায় পৌঁছে দিবে। কি আছে এই প্যাকেটে? হিরোইন। কেন আমার পেটে লাঠি মারতেছেন স্যার? পুলিশের হাতে যদি ধরা খেয়ে যায় তাহলে তো। আরে কিচ্ছু হবে না, এর জন্য তোমাকে এক্সট্রা পেমেন্টও করা হবে। তাই ভাই এই কাজটা করে দাও। 2000 টাকা দিতে হবে। এই নাও টাকা, আমি তোমার ট্যাক্সি নাম্বার লিখে রাখলাম, আমার লোককে দিয়ে দিব, ও তোমার থেকে নিয়ে নেবে। ঠিক আছে দিন। আকাশ প্যাকেট নিয়ে সিটের নিচে রাখে। কিছু দূর যাওয়ার পরে পুলিশ চেকিং করছে। আকাশ ওখানে যাওয়ার পর কিছু পুলিশ আসে গাড়ি চেক করার জন্য। কি ব্যাপার অফিসার, কিসের জন্য চেকিং চলতেছে? এই রাস্তা দিয়ে হিরোইন পাচার হবে এইরকম খবর পেয়েছি, তাই এখন চেক করার জন্য এসেছি। ও আচ্ছা, আপনারা তো আমাকে ভালো করে চেনেন, তা আমাকে যেতে দিলে ভালো হতো। ঠিক আছে যাও তুমি। আকাশ এখান থেকে চলে আসে। অন্যদিকে কিছু দূর এসে আকাশ ট্যাক্সি বন্ধ করে। কিছুক্ষণ পর দুটো লোক আসে, ট্যাক্সির নাম্বার মিলিয়ে আকাশের কাছে আসে। প্যাকেটটা দিন। আপনারা কে? ওই তোর কাছে একটু আগে একটা লোক যে প্যাকেটটা দিয়েছিল, ওই প্যাকেট আমাদেরই ছিল। একটু আপনাদের নাম্বার থেকে আমার নাম্বার কল দিন তো। কেন দিব? আসলে উনি নাম্বার দিয়েছিল আর বলেছিল ওরা আসবে, তাই শিওর হওয়ার জন্য। আসলে আমি যার মাল তাকেই দেই। তুই তো দেখি কথাও কাজে একই। ঠিক আছে, কল দিই। ওরা কল দিয়ে আকাশ ওদের হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে চলে আসে ওখান থেকে। আকাশ প্যাকেট দেওয়ার 2 ঘন্টা পর ওই লোকগুলোকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ওরা তো বলতেই আছে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওরা কোনো কথাই বলেনি। কি ব্যাপার, কেন বলছেন না? আমাদের অপরাধ কি? পুলিশ কিছু ছবি বের করে দেখায় ওই ছেলেগুলোকে। এই ছবিতে থাকা লোক তোমরা দুজনই তাই না? হ্যাঁ, আমরাই তো এখানে, কিন্তু কি দোষ আমাদের? তোমাদের হাতে এই প্যাকেটটা কিসের? এমনি একটা পার্সেল। এদের রুমে তল্লাশি নাও, কিছু না কিছু তো পাওয়াই যাবে। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর ওই প্যাকেটটা প্যাকেট পেয়ে ওদের ধরে নিয়ে আসে। এইদিকে ওই খবরটা চলে যায় রাজীবের কাছে। রাজীব হচ্ছে অনেক বড় ড্রাগ ডিলার। দেশের নারী পাচার হতে শুরু করে যে কোনো খারাপ কাজের সাথে জড়িত এই রাজীব। সব চাইতে খারাপ কাজগুলো করে এই রাজীব। রাজীব ভার্সিটির ছেলে মেয়েদের ড্রাগস দিয়ে নেশা ধরায়, এরপর টাকার মাধ্যমে বিক্রি করে দেয়। রাজীব সবটা শুনে টেবিলে থাকা সব কিছু ফেলে দেয়। কি করে হলো এসব? পুলিশ কিভাবে জানলো ওদের খবর? বস, আমরাও বুঝতে পারছি না, তবে খবর পেয়েছি একটা ট্যাক্সি চালকের হাতে নাকি এই সব পাঠিয়েছিল। ওই লোকটা তো ঠিকই দিয়েছিল প্যাকেট, কিন্তু পরে কি থেকে কি হয়ে গেল কিছু তো বুঝতে পারলাম না। খবর লাগা তোরা, কার এত বড় সাহস? ওকে বস। এইদিকে আকাশ ওর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নিজের মতো করে রুমে আসে। আকাশের সম্পর্কে সংক্ষিপ্ত একটা বর্ণনা দেই। আকাশের বাড়িতে ওর বাবা মা কেউ নেই, শুধুমাত্র আকাশের এক বোন আছে। আকাশের বোন এবার ইন্টারে পড়ে। ছোটকালে আকাশের বাবা মা মারা যায়। সেই থেকে আকাশ অনেক কষ্টে পড়াশোনা করে তার সাথে ঈশাকেও ও পড়ায়। ঈশা হচ্ছে আকাশের একমাত্র বোন। আকাশের বাড়িতে আসতেই ঈশা বলে, ভাইয়া কোথায় ছিলি তুই? এই তো কাজে গিয়েছিলাম। তা তুই কখন ফিরলি? এই তো একটু আগে। তো খাবার খেয়েছিস? না ভাইয়া, আগে ফ্রেশ হবো তারপর খাবো। তোকে তো বলতে ভুলে গেছি। কি কথা ভাইয়া? আমি 3 দিনের জন্য একটা জায়গায় যাব, তাই তোকে আমার সাথে যেতে হবে। ধুর, ভালো লাগে না আমার। তোর জন্য আমি কোথাও একা একা থাকতে পারি না। কি করব, তোকে বাসায় একা একা রেখে যেতে পারি না তো। এখন তাহলে কালকে রেডি হয়ে থাকিস, আমরা বিকেলে বের হব। ঠিক আছে। আমরা সিলেটে যাব। ওয়াও ভাইয়া, অনেক সুন্দর একটা জায়গা। আমাকে কিন্তু ওখানে নিয়ে গিয়ে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়ে যাব। বিকেলবেলা আকাশ রেডি হয়ে অফিসে আসে। আকাশের কাজের ধরন আশা করি আপনারা গল্পের নাম পড়েই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকে তাহলে আবারও বলে দিচ্ছি। আকাশ সিবিআইয়ে চাকরি করে। এখানকার সিনিয়র অফিসার হিসেবে আকাশ কাজ করে। আকাশ খুব কমই অফিসে আসে, কেননা আকাশের প্রতিটা মিশনই অনেক গুরুত্বপূর্ণ, যা আমাদের কাউকেই বলে না। শুধুমাত্র যতটুকু বলার দরকার ততটুকুই বলে, আর না হয় বলে না। পরে মিশনের জন্য আকাশ অফিসে আসে এবং সব কাগজপত্র নিয়ে আসে। সাথে মিশন শেষ করার জন্য সব রকম টাকা নিয়ে আসে অফিস থেকে।
এদিকে রাতের বেলা আকাশ ও ঈশা ওদের সব কিছু প্যাক করে রাখে। রাতে ওরা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা একটা বাস ধরে চলে আসে সিলেটের দিকে। ওখানে আসার কারণ হচ্ছে আকাশ খবর পেয়েছে জাইফালিং কিছু অবৈধ কাজ হয়, তাই আকাশ চলে আসে তা দেখার জন্য। এখানে আকাশ একটা রুম বুক করে 2 বেডের, কেননা আকাশ ও ঈশাকে নিয়ে এই কি রুমে ঘুমাবে, কারণ ঈশাকে অন্য রুমে দেওয়াটা আকাশ সেফ মনে করে না। সেই জন্য রাতের বেলায় আকাশ ঈশাকে ওর বেডে ঘুমাতে বলে, তার সাথে একটা পর্দা টানিয়ে দেয়। ঈশা ওর বেডে ঘুমায় আর আকাশ ওর বেডে। পরের দিন সকালে আকাশ ও ঈশা নাস্তা করে বেরিয়ে পড়ে জাফল এর উদ্দেশ্যে। ওরা গাড়ি নিয়ে নেমে যায়। অন্যদিকে আকাশ ঈশাকে নিয়ে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর, ওয়াও ভাইয়া, এই জায়গাটা এত সুন্দর। অনেক সুন্দর। কেমন লেগেছে তোর কাছে? অনেক সুন্দর লেগেছে ভাইয়া, চল না নিচে নামবো। হ্যাঁ চল। আকাশ ও ঈশা ওখানে সিঁড়ি দিয়ে নিচে নামে। নিচে নামার সময় আকাশ কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে মেয়েটি পড়ে যেতে চাইলে আকাশ মেয়েটিকে ধরে ফেলে। সরি, আমি দেখতে পাইনি। আসলে আমিও তেমন খেয়াল করিনি। আচ্ছা, তাহলে এবার আসি আমি। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে ধাক্কা খেয়ে পড়ে যেতে গেছিলাম, আপনি ধরে ফেলেছেন, নয়তো পড়ে গেলে। ইটস ওকে। ওখান থেকে চলে আসে। এদিকে ঈশা যেতে যেতে বলে, ভাইয়া, মেয়েটা কিন্তু সত্যি অসাধারণ। কি বলছি? সত্যি বলছি ভাইয়া, তবে ওকে দেখে মনে হচ্ছে না ও এখানকার। আর ভাবতে হবে না, কারণ তোর সাথে হয়তো আর দেখাই হবে না। তাই চল আমরা ঘুরতে বের হই। এদিকে আকাশ ঈশার ছবি তুলে দিচ্ছে, সাথে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে ওই সব কিছু ও খেয়াল করতে থাকে। আকাশের চোখে ওখানে অনেক আশ্চর্য রকমের কিছু দেখতে পায়। অন্যদিকে আকাশ ওই সব কিছু ছবি তুলে রাখে। এদিকে প্রথম দিন আকাশ অনেক তথ্য পায় ওখান থেকে। তার সাথে ঈশা তো অনেক খুশি, কেননা ঈশা আকাশের সাথে মাঝে মাঝে এরকম জায়গায় ঘুরতে পারে। সেই জন্য এদের ঘোরা শেষ হলে দুপুরে খাবার খাওয়ার জন্য ওখানকার হোটেলে আসে। ভাইয়া চল, খেতে হবে। হ্যাঁ চল, আমরা তাহলে খেতে যাই। ওরা খেতে থাকে। অন্যদিকে আকাশ খাবার শেষ করে ওখানে অনেক কিছু খেয়াল করে। ওখানে বর্ডার দিয়ে রিয়ার হতে শুরু করে নেশা জাতীয় দ্রব্য আনা হয়। আকাশ ওই সব কিছু ছবি তুলে নেয়। ওরা ঘুরে শেষ হলে ওখান থেকে চলে আসে হোটেলে রাতের বেলা। স্যার, এখানে এসে অনেক তথ্য পেলাম। কি কি তথ্য? এখান দিয়ে বাংলাদেশে নেশাজাতীয় দ্রব্য বেশি বাংলাদেশে আসে। কি বলছো কি আকাশ? ঠিক বলছি। আপনি একটা কাজ করেন, আমি কিছু ছবি দিচ্ছি, আপনি ওদের খুঁজে বের করেন, তাহলে এদের মূল ঘটনা জানতে পারবেন। আচ্ছা, আমি তাহলে সবটা দেখতেছি। তোমার মিশন শেষ হয়ে থাকলে তুমি চলে আসতে থাকো। না স্যার, এখনও শেষ হয়নি। আচ্ছা, কি হয় না হয় আমাকে জানিও। ওকে স্যার। তবে তুমি কিন্তু একটু সাবধানে থাকবে। আমি তো সাবধানে থাকবই, তাছাড়া এইগুলো নিয়ে খেলতে আমার ভালোই লাগে। তুমি যেও না আকাশ, তুমি ওখানে একা যাওনি, তাই তোমার বোনের কথা তো তোমাকে ভাবতে হবে। আমার বোনের সব সেফটি নিয়েই আমি ওকে সাথে নিয়ে চলি। খেয়াল রাখবে তাহলে। ঠিক আছে স্যার। এদিকে আকাশ হোটেলের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল ওর স্যারের সাথে। তখনই আকাশ ছাদে কারো আসার শব্দ পায়, তাই আকাশ একটু লুকিয়ে যায় কেউ আসে তা দেখার জন্য। আকাশ অন্ধকারে একটা মেয়ের অস্তিত্ব বুঝতে পারে, তাই ওখান থেকে সিঁড়ির কাছে দেখতে আসে। ওখানে এসে দেখে মেয়েটি হচ্ছে জাফিং এর ধাক্কা খাওয়া সেই মেয়েটি। মেয়েটি আকাশকে দেখে কিছুটা চিনতে পারে। আপনাকে আমার কিছুটা চেনা চেনা লাগছে। চেনা চেনা তো লাগবেই। মানে কি বলতে চেয়েছেন? মানে হলো, আপনি যার সাথে ধাক্কা খেয়েছেন আমি সে। ও, আপনি সেই ছেলে? আপনার সাথে দ্বিতীয়বার আবার দেখা হবে আমি তা ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি আপনার সাথে আবার দেখা হবে। তা আপনি এখানে কাকে নিয়ে এসেছেন? দেখলাম একটা মেয়ে ছিল। ও ঈশা, আমার একমাত্র আদরের বোন। বাহ, আজকাল ছেলেরা দেখি অনেক মিথ্যা কথাও বলতে পারে। মানে কি মিথ্যে বললাম? মিথ্যা নয় তো কি? ওই মেয়েটি হয়তো আপনার গার্লফ্রেন্ড হবে, আর আমার সাথে দেখা হওয়ার পর বলছেন আপনার বোন। দেখুন, আপনি কি ভাবছেন তা আমি জানি না, কিন্তু ও আমার আপন বোন, এটাই সত্যি। যাক ভালো। তা এখানে তো আপনাকে দেখলাম না আগে কখনো। আমি গতকাল বিকেলে এসেছি। আর আপনি? এই তো 5 দিন। আচ্ছা, এখন যাই। কোথায় যাবেন? ঘুমাতে হবে, সকালে চলে যাব বাড়িতে।
আচ্ছা যান তাহলে, আমিও যাই তাহলে। ওরা যে যার রুমে চলে গেল। এদিকে আকাশ ভাবতে থাকে কেন যে নাম্বার আনলে না বা ঠিকানা নিল না, সেই জন্য অনেক আফসোস হচ্ছে। পরের দিন সকালে ইরা চলে যায় হোটেল থেকে। এদিকে আকাশ ঈশার জন্য অপেক্ষা করতে থাকে। ঈশা রেডি হয়ে বেরিয়ে গেলে আকাশ ঈশাকে নিয়ে মাজারে আসে। এখন হয়তো অনেকেই বলবেন, ভাই এত জায়গায় থাকতে মাজারে কেন এসেছে? ভাই, মাজার আসার অনেকগুলো কারণ আছে। কারণ নাম্বার 1, আজকাল মাজারেই সবচেয়ে বেশি কালো টাকা লুকিয়ে রাখা হয়। 2, মাজারের জাল টাকা চালানো যায় অনেক সহজে। এই দুটো কাজের রহস্য উদ্ঘাটন করার জন্যই আকাশের এখানে আসা। তবে একটা কথা মনে রাখবেন, মাজার কিন্তু বিশ্বাস করা ঠিক না, আর তা নাই মাজারের টাকা দেওয়া। চলুন এবার গল্পে ফেরা যাক। ভাইয়া, মাজার তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। তবে এখানে কোনো কিছু মানত করবি না বা কোনো টাকা দিবি না। ভাগ্য ভালো বলে গিয়েছিস, নয়তো আমি তোর জন্য বউ আর আমার জন্য ভাবি চাইতাম। মোটেও না, আগে তোর বিয়ে দিব, তারপর আমি। এখন চল ওই দিকটা যাই। হ্যাঁ চল। আকাশ ওর শার্টের বোতামে ক্যামেরা লাগায়, যাতে করে ওখানে কে কি করে না করে সব কিছু রেকর্ড হয়ে যায়। ওখানে আকাশ অনেক কিছু লক্ষ্য করে। ইনকাম ট্যাক্স বাঁচাতে অনেক ধনী লোক তাদের টাকা এখানে এসে জমা করে দিয়ে যায়। তার সাথে অনেক লোক জাল টাকা দিয়ে যায় এবং এর পরিবর্তে আসল টাকা কিছু পরিমাণ নিয়ে যায়। এই সব কিছু আকাশ রেকর্ড করে নিয়ে চলে আসে। সব তথ্য নিয়ে আকাশ ঈশাকে নিয়ে চলে আসে হোটেলে। ঈশা, তুই একটা কাজ কর। ঠিক আছে ভাইয়া। তুই হোটেলে থাকিস, আমি না ফেরা পর্যন্ত তুই হোটেল থেকে বের হবি না। আর আমি না বললে দরজা খুলবি না। এখানে রাতের খাবার আছে, তোর বাহির থেকে কিছু আনতে হবে না। ঠিক আছে ভাইয়া, কিন্তু তুই কোথায় যাবি? আমার কিছু কাজ আছে, ওখানে যাব। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আসবো। সন্ধ্যার দিকে আকাশ বেরিয়ে পড়ে। একটা জায়গা থেকে একটা ট্যাক্সি নেয়, এরপর একটা ঠিকানায় চলে যায়। ওখানে যেমনটা ভেবেছিল ঠিক তেমনই হচ্ছে। আকাশ ট্যাক্সি নিয়ে ওখানে যেতেই এই কে তুই? জি, আমাকে বলা হয়েছে এখান থেকে কিছু পার্সেল দেওয়া হবে। ও, তুই তাহলে সেই ছেলে? দাঁড়া এখানে। আকাশ দাঁড়িয়ে থাকে আর ওরা 3টা ব্যাগ টাকা ভরে দেয়। আকাশ ওই টাকা নিয়ে চলে আসে। ওই টাকা আকাশ মাজারে না দিয়ে চলে আসে ব্যাংকে। ওখানে এসে আকাশ ওই নামের টাকাগুলো জমা করে দেয়। এভাবে প্রায় ওই রাতে 4-5টা ব্যাংকে গিয়ে 10 কোটি টাকা আকাশ ওর অ্যাকাউন্টে জমা করে নেয়। এখন অনেকেই মনে প্রশ্ন জাগবে, আকাশ এতগুলো টাকা নিজের করে কেন নিল? এটা তো অপরাধ, কিন্তু কি করবে বলুন? এই টাকার এমনিতেই কোনো হিসাব নেই, তাই যে কেউ নিলে ওর কোনো সমস্যা নেই। আর সরকারকে দিলেও বা কি হবে, হয়তো কোনো প্রমোশন পাবে, এর চেয়ে বেশি কিছু না। চলুন গল্পে ফেরা যাক। ওখান থেকে আকাশ হোটেলে এসে বেরিয়ে পড়ে ঈশাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে। কেননা এখানে থাকলে এখন বিপদ বাড়বে। আকাশ যদি একা থাকতো তাহলে তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু ঈশার সাথে থাকায় আকাশ একটু সমস্যায় পড়ে যায়। অন্যদিকে আকাশ ঢাকায় আসার পর ঈশাকে নামিয়ে দেয় বাসায়। ঈশা, তুই বাসায় গিয়ে ফ্রেশ হ, আমি একটু আসতেছি। কোথায় আছিস তুই ভাইয়া? এই তো 1 ঘন্টার মধ্যে চলে আসবো। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আসবো। এখান থেকে আকাশ চলে আসে অফিসে। ওখানে ভিডিওগুলো আকাশ ওর স্যারের কাছে দেখায়। ভিডিও দেখে তো বুঝলাম, কিন্তু এর সাথে কারা জড়িত আছে তা কিভাবে বুঝবো? স্যার, এর জন্য ওখানে কিছু লোক পাঠাতে হবে। ঠিক আছে, আমি তাহলে ওখানে লোক পাঠানোর ব্যবস্থা তো করব, কিন্তু তাতে তো একটু সমস্যা আছে। কি সমস্যা স্যার? ওরা কি পারবে আসল অপরাধীকে ধরতে, বা কেউ কি মুখ খুলবে? বেশি কিছু করতে হবে না, আপনি ওখানে ছদ্মবেশে কাউকে দিয়ে একটা ব্রিফকেস ভরে টাকা নিয়ে যাবেন ওখানে। এরপর কিছু লোক দেখতে পারবেন মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, তো ওখানে গিয়ে ওদের থেকে একটা রিসিট নেবেন, এর একটা ঠিকানা দিবে, ওই ঠিকানায় চলে যাবেন। ওখানে গেলে কারা কারা টাকা রাখে ওদের সবার ঠিকানা আপনি খুব সহজে পেয়ে যাবেন। তাহলে এর জন্য তো তোমাকেই যেতে হবে। আমার ওইখানে যাওয়াটা সেফ হবে না। কি কারণে আকাশ? কারণ আমি ওইখানে গিয়েছি একবার, এখন যদি যাই তাহলে আমাকে চিনে ফেলবে, তার সাথে আমার ডিটেলস ওইখানে আছে। ঠিক আছে, আমি তাহলে এই ঠিকানায় কয়েকজন লোক পাঠিয়ে দেব। তাহলে এবার আমি আসি। তাছাড়া আমাকে অন্য আরেকটা কাজও করতে হবে। ওকে,
তোমার যা ভালো মনে হয় করতে পারো। আকাশ চলে আসে ওর বাসায়। ওখানে ঈশা মোটামুটি সব কিছু আলমারিতে গুছিয়ে রেখেছে। ভাইয়া একটা কথা বলার ছিল। কি কথা? ভাইয়া আমার 4 লক্ষ টাকা লাগবে। ও এই কথা, এই নে চেক। তো যত লাগে অঙ্ক বসে নিয়ে উঠিয়ে নিস। ভাইয়া কোনো কাজে চেয়েছি, তাকে জিজ্ঞেস করবে না? তুই আমার বোন, আমি জানি কোনো খারাপ কাজে এগুলো ব্যবহার করবি না। আসলে ভাইয়া আমার কলেজে একটা অনুষ্ঠান আছে, আমরা ওখানে সব বান্ধবীরা মিলে টাকা দিয়ে পথ শিশুদের জন্য অনেক কিছু কিনে দিব, তাই টাকাটা নিচ্ছি। বললাম তো, তোর যখন যা লাগবে আমাকে বলবি, আমি তোকে এনে দিব। ঠিক আছে ভাইয়া, কিন্তু ভাইয়া তুই কি কাজ করছিস তা তো আমি জানি না। কেন রে বোন, আমার কাজ জানাটা কি খুব বেশি জরুরি? না ভাইয়া, এমনি জানতে চাইলাম। আচ্ছা, এখন তাহলে রুমে যা। ওরা যে যার রুমে চলে যায়। অন্যদিকে রাজীব তো রেগে একাকার হয়ে গিয়েছে, কেননা রাজীবের কোনো বড় নেটওয়ার্ক তার টাকাগুলো মাজারে রাখতে বলেছিল যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু টাকা যে ওইভাবে কেউ মেরে দিবে তা রাজীব বুঝতে পারেনি। কার এত বড় সাহস যে আমার টাকা চুরি করে নিয়ে যায়? বস, বিশ্বাস করুন, আপনার কথা মতো একটা ট্যাক্সি আসে, ওই লোকটার টাকা উঠিয়ে দেওয়ার কথা বলে, এতে মনে করলাম ওটা আপনি পাঠিয়েছেন, তাই তো আমরা টাকাগুলো ওখানে দিয়ে দিই। ট্যাক্সি চালক? এই এক ট্যাক্সি চালক আমার কোটি টাকার হিরোইন ধরিয়ে দিয়েছে, আর একজন আমার টাকা মেরে দিয়েছে। বুঝতে পারছি না আসলে আমার সাথে হচ্ছেটা কি। বস, ওই ট্যাক্সি চালককে ধরলেই সব রহস্য বেরিয়ে আসবে। তাহলে খোঁজ নে, কে ওই চালক? বস, একটা উপায় আছে ওই ট্যাক্সি চালকের খোঁজ নেওয়ার। কি সেই উপায়? উপায় হচ্ছে ওই ট্যাক্সি চালকের নাম্বার কিন্তু আমাদের কাছে আছে। ওর নাম্বার আছে? আর তুই এখন আমাকে বলছিস? আহম্মদ কোথাকার! বস, মনে ছিল না। তাড়াতাড়ি এই নাম্বারে কল দে। কিন্তু বস, ওই ট্যাক্সি চালক তো হিরোইন ঠিকই আমাদের দিয়েছিল, আমরা তো হিরোইন নিয়ে নিজেদের রুমেও চলে আসলাম। আরে আহম্মদ, আমি ওই ট্যাক্সি চালকের নাম্বারে কথা বলছি, যার কাছে তোরা 10 কোটি টাকা দিয়েছিলি। ওর নাম্বার তো নেই। টাকা দেওয়ার আগে একবার চেক তো করে নিবি। আসলে তখন মাথায় কোনো কিছু ছিল না, এত তাড়াতাড়ি করে দিয়েছিলাম যে কোনো কিছু চেকও করতে পারিনি। এভাবে আমার কোটি কোটি টাকা তোরা নষ্ট করে দিচ্ছিস। এমনটা আর হবে না। অন্যদিকে আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আবারও ওই ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। সারাদিন আকাশ ট্যাক্সি চালাতে থাকে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। আকাশ এখনও ওই মেয়েটাকে অনেক মিস করে। রাত 1টা বাজে। আকাশ যখন ফিরছিল তখন রাস্তায় একটা মেয়েকে দেখতে পায়। ট্যাক্সি থামিয়ে ওই মেয়েটার কাছে যায়। আরে আপনি এখানে কেন? অনেক বিপদে পড়ে আমি এত রাতে বাড়ির বাইরে এসেছি। কি বিপদ? আবার বাবা মা খুব বিপদে আছে। এত রাত হওয়াতে আশেপাশে কোনো মানুষকেও আমি দেখতে পাচ্ছি না যে সাহায্য চাইবো। তা আপনার ঠিকানা দিন। এই তো এখান থেকে 5 মিনিট দূরে। কি হয়েছে আপনার বাবা মায়ের? কিছু লোক ওনাদের আটকে রেখেছে, আর আমি আমার রুম থেকে ওনা দিয়ে দড়ি বানিয়ে নিচে নেমে এসেছি। আচ্ছা, আমাকে নিয়ে চলুন। তা আপনার ট্যাক্সি নিয়ে যাব, কোনো সমস্যা নেই। আপনি তাহলে ট্যাক্সিতে উঠে বসেন। মেয়েটি আকাশকে নিয়ে একটা বাড়ির সামনে আসে। ট্যাক্সিটা বাড়ির সামনে রেখে ভেতরে ঢুকে যায়। ওখানে কোনো লোককে দেখতে পায় নাই আকাশ, তাই ইভাকে বলে, কি ব্যাপার, বাড়ি তো ফাঁকা দেখছি। ফাঁকা তো হবেই। মানে ঠিক বুঝলাম না, আপনি তো বলেছেন আপনার বাবা মা। ওসব কিছু মিথ্যে সাজানো নাটক ছিল, বুঝলি? না, আমাকে এখানে কেন ডেকে এনেছেন? আসলে আমি একজন চোর। তোকে এখানে এনে তোর গাড়ি তো মেরে দিয়েছি। এবার কিছুদিনের জন্য তোকে এখানে আটকে রাখবো। এই জন্য আজকাল কারো ভালো করতে নেই। আমি জানি আজকাল ছেলেরা একটু সুযোগ পেলে মেয়েদের শরীর নিয়ে সিনেমিনি খেলে। তাই তোকে একটা কথা বলে রাখি, এই ট্যাক্সি তো তুই হারাবি, তবে চিন্তা করিস না, তোকে এখান থেকে পালানোর রাস্তা আমি বলে দিব একদিন পরে। দেখো, আমার বাড়িতে আমার ছোট বোন আছে, আমি না গেলে ও একা একা থাকতে পারবে না। দেখ, কোনো কাজে দিবি না। তোর এই কান্না, তাই শুধু শুধু কান্দিস না, বুঝছিস? ইভা আকাশের ট্যাক্সি নিয়ে চলে যায়। এইদিকে আকাশ ওখান থেকে বের হওয়ার জন্য সিঁড়ি দিয়ে ছাদে যায়। ওখানে দরজার ভেতর থেকে খোলা পায়। আকাশ সিঁড়ি দিয়ে ছাদে আসে। ওখান থেকে নিচে নেমে আসে। এসে আকাশ একটা কল দেয়।
কল দেওয়ার 15 মিনিট পরই একটা গাড়ি আসে। স্যার আপনি এখানে? এখানে বলেই তো তোমাকে কল দিলাম। সরি স্যার। একটা কাজ করো, আমাকে এখানে নামিয়ে দাও সামনে। ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না, আমি আপনাকে বাড়ির সামনে নামিয়ে দিচ্ছি। তোমাকে যা বলছি তাই করো। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ বাড়িতে চলে আসে। অন্যদিকে পরের দিন আকাশ চলে আসে অফিসে। ওখানে এসে ও স্যারকে বলে, স্যার আমার একটা জিডি করা আছে। তা এখানে না এসে তুমি পুলিশ স্টেশনে যাও। কি বলছেন কি স্যার? ঠিক বলছি। তা এখন বলো কী জন্য রিপোর্ট লেখাবে? স্যার আমার ট্যাক্সি কেউ নিয়ে গিয়েছে। আকাশ, এখন মজা করার মুডে নেই আমি। তোমার ট্যাক্সি চুরি হয় কি করে? তাছাড়া তুমি ট্যাক্সি কবে থেকে চালাও? কি করব স্যার, সরকার যে বেতন দিচ্ছে ওই বেতনে তো হয় না, তাই ডিউটি শেষ করে আমি ট্যাক্সি চালাই। তাহলে একটা কাজ করো, ট্যাক্সি চালিয়ে যখন খিদে লেগে যাবে এই ঠিকানায় এসে খাবার খেয়ে যাবে। কেন স্যার? কারণ তোমার মতো আমিও একটা হোটেল দিয়েছি। স্যার যোগ শোনা মোড়ে নেই আমি, আপনি আবার ট্যাক্সি খোঁজার ব্যবস্থা করুন। ওই ট্যাক্সিতে কি আছে? স্যার অনেক কিছু আছে ওই ট্যাক্সিতে, ওখানে অনেক কিছু লুকিয়ে রেখেছি, তা যদি অন্য কারো হাতে পড়ে তাহলে আমি শেষ। আচ্ছা তুমি যাও, নতুন ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার, তবে একটা কথা, আপনার বাকি অফিসারদের একটু বলে দিবেন আমাকে যেন এভাবে ফলো না করে। ঠিক আছে, করবে না ফলো। আকাশ ওখান থেকে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। পথের মধ্যে অনেক মানুষকে আকাশ দেখতে পায়। কিছুক্ষণ দূরে তাকিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে ভার্সিটি যাওয়ার জন্য। তাই আকাশ ঈশার সামনে গিয়ে গাড়ি থামায়। ঈশা গাড়িতে ওঠ। আপনি কে আর আমার নামই বা জানেন কি করে? আরে আমি তোর ভাই। ভাইয়া তুই ট্যাক্সি চালাস? সব কথা এখানেই বলবি নাকি ট্যাক্সিতে উঠবি? আচ্ছা বুঝতেছি। ঈশা ট্যাক্সিতে বসলে আকাশ ট্যাক্সি চালাতে চালাতে কথা বলতে থাকে। ভার্সিটির সামনে ঈশাকে নামিয়ে দিয়ে আকাশ যেই পিছনে ঘুরে দাঁড়াতে যাবে তখনই কারো সাথে ধাক্কা লেগে যায়। সরি আমি দেখতে পারিনি। চোখ কোথায় রেখে হাঁটেন, দেখতে পান না? এরপর দুজনে যখন মাথা তুলে তখনই একজন আরেকজনকে দেখে চমকে ওঠে। আরে আপনি এখানে? আমারও তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি আমার বোনকে নামিয়ে দিতে এসেছি। আমি এই ভার্সিটিতে পড়ি। কোন ইয়ারে পড়েন? এই তো ফার্স্ট ইয়ারে, এবার নতুন ভর্তি হয়েছি। তাহলে আমি এবার আসি। একটা কথা বলার ছিল। কি কথা? আপনি কি সত্যি সত্যি ট্যাক্সি চালান? কেন, দেখে কি ওই রকম মনে হচ্ছে না? ঠিক ধরেছেন, আমি কোনো ট্যাক্সি চালকের এরকম পোশাকে ট্যাক্সি চালাতে কখনো দেখিনি। আচ্ছা আমি তাহলে আসি। আকাশ ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর এসে আকাশ কিছু সন্দেহভাজন লোককে দেখতে পায়, তাই ওদের কাছে যায়। স্যার ট্যাক্সি খালি আছে, যাবেন কোথাও? না, একটু পরে যাব, আমাদের একজন লোক আসবে। তাহলে কি আমি অপেক্ষা করব? অপেক্ষা করতে হবে না। সমস্যা নেই স্যার, কোথায় যাবেন? যখন তোমার ট্যাক্সিতে করে যাব না তখন তোমাকে কেন বলবো? দেখুন স্যার, সকাল থেকে তেমন একটা ভাড়া পাইনি, এমনভাবে চলতে থাকলে আমি যে পথে বসে যাব। এমনিতে তো পথেই আছো। এভাবে বলবেন না স্যার। ওই তো ও এসে গিয়েছে, তাহলে চল আমরা ট্যাক্সিতে গিয়ে বসি। আসুন স্যার, ট্যাক্সিতে এসিও আছে। ওয়াও, তাহলে এসিটা চালাও। আকাশ এসি চালায়। এরপর ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আকাশ ওই সব কিছু ন্যানো ক্যামেরার মাধ্যমে ভিডিও করতে থাকে এবং ওই ভিডিও ওর স্যারের লাইভ দেখতে থাকে। আকাশও ওদের কথা শোনার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সামনের দুটো রাস্তা, তাই আকাশ ওখানে গাড়ি ব্রেক করে। কি ব্যাপার, গাড়ি কেন থামালে? স্যার সামনে দুইটা রাস্তা, কোন দিকে যাব? বাম দিক দিয়ে যাও। স্যার সরাসরি জায়গার নাম বলে দিলেই তো হয়। ওই, বেশি কথা বলো কেন তুমি? যেদিকে যেদিকে যেতে বলি ওই দিকে যেতে থাকো। ঠিক আছে স্যার। 1 ঘন্টা পর আকাশ একটা জঙ্গলের ভিতরে চলে আসে। ওখানে এসে আকাশের কেমন যেন সব কিছু অন্যরকম লাগতেছে। চারদিকে অন্ধকার, তার সাথে কারো চিৎকারের আওয়াজও আসতেছে। স্যার আমার অনেক ভয় করতেছে। কেন? না মানে এত অন্ধকার, তার উপর ভূতেদের আওয়াজ শোনা যাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমরা দুইজন ভিতরে যাব,
আর ও তোমার সাথে থাকবে। এরপর আমাদের যেখানে নামিয়ে দিয়ে এসেছো ওই জায়গায় নামিয়ে দিবি। কোনো টেনশন নেবেন না স্যার, হয়ে যাবে। তাহলে অপেক্ষা করতে থাকো। ঠিক আছে স্যার। এরপর বাকি লোকগুলো ভেতরে চলে যায়। আকাশ আর একজন লোকের সাথে বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরে যে লোকগুলো গেল ওরা কিছুক্ষণ পরে বেরিয়ে আসে। ওদের হাতে ছিল একটা ব্যাগ। আকাশ ব্যাগটার দিকে ভালো করে তাকিয়ে আছে। ব্যাগের ভেতরে কোনো নড়াচড়া দেখছে না, তবে ভেতরে যে মানুষ আছে তা বোঝা যাচ্ছে। স্যার, এই ব্যাগে কি আছে? তা জেনে তুই কি করবি? না মানে, আপনারা তো বলতেছেন কিছু দিতে যাচ্ছেন, কিন্তু এখন দেখতেছি কিছু নিয়েও আসতেছেন। ওই তোর এত দিকে চোখ না দিলেও হবে। এখন গাড়ির ডিগি খোল, এটা ভিতরে রাখবো। আমি গাড়ির পিছনের ডিকি খুলে দিলাম। কিছুক্ষণ পর ওরা ডিকির ভিতরে ব্যাগগুলো রেখে দিল। এবার চল তাহলে। স্যার, গাড়িতে উঠে বসেন। আকাশ এই দিকে লোকেশন পাঠিয়ে দেয়। অন্য পথে ওরা এসে এই বাড়িটা ঘিরে রাখে যাতে কেউ পালাতে না পারে। অন্যদিকে আকাশ ওদের নামিয়ে দেয়। ওরা আকাশকে টাকা দিয়ে ব্যাগ নিয়ে চলে যেতে থাকে। তবে আকাশও কম না। ওই ব্যাগের ভেতরে আকাশ জিপিএস সেট করে দেয়, আর এই জিপিএস লোকেশন অন্য কয়েকজন অফিসারকে দিয়ে দেয় যাতে করে এরা এদের ধরতে পারে। অন্যদিকে আকাশ ট্যাক্সি নিয়ে চলে আসে ওই জায়গায়। ওইখানে আসাতেই সবাই আকাশকে স্যালুট করে। আকাশ ওর পজিশন নিয়ে নেয়। অন্যদিকে ভেতর থেকে কোনো শব্দ না আসার জন্য আকাশ অনেকটা নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, তোমরা আমাকে কভার করো। ঠিক আছে স্যার, আপনি সামনে যান, আমরা পিছন থেকে দেখতেছি। আকাশ ভেতরে আসে। ওখানে যত দূর চোখ যায় কাউকেই দেখতে পাচ্ছে না, শুধু একটা দরজা ছাড়া। ওই দরজার সামনে গিয়ে সব অফিসার দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আকাশ বাকি অফিসারদের যাদের পেছনে পাঠায় তাদের কল দেয়। জি স্যার, বলেন। ওদের খোঁজ পেয়েছো? ওরা আমাদের সামনেই আছে। তাহলে ওদের গিয়ে ধরো, আর ওদের বলো এই দরজা খোলা পাসওয়ার্ড কি। একটু অপেক্ষা করেন, ওদের ধরে পাসওয়ার্ড জানার চেষ্টা করতেছি। যা করা তাড়াতাড়ি করো। অফিসার ওই তিনটা লোককে ধরে নেয়। এরপর ওদের কাছ থেকে ব্যাগের ভেতরে একটা মেয়েকে পায়। মেয়েটি অজ্ঞান ছিল, তাই ওরা মেয়েটিকে ওদের গাড়িতে তুলে আর ওই লোকগুলিকে জিজ্ঞাসা করতে থাকে। বল, ওই দরজার কোড কি? কোন দরজার কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কিছুই বুঝতে পারছিস না, তাই না? একটু আগে যে মেয়েটিকে তুলে এনেছিস, ওই মেয়েটিকে যেখান থেকে এনেছিস ওখানে যে একটা দরজা আছে, ওই দরজার কোড কি? ওইটার কোড? কোড নাম্বার হচ্ছে। এরপর অফিসার আকাশকে কোড নাম্বার বলে। আকাশ কোড ডায়াল করে সবাইকে দরজার পাশে লুকিয়ে থাকতে বলে। বাইরে দুজনকে দাঁড় করিয়ে রাখে, যাকে কোনো সমস্যা হলে দরজা খুলে দিতে পারে ওরা। অন্যদিকে আকাশ দরজা খুলে ভেতরে যায়। ওখানে গিয়ে দেখে অনেকগুলো মেয়ে ওখানে দাঁড়িয়ে বসে আছে, আর ওদের পাশে কোনো লোককে দেখতে পাচ্ছে না। তাই আকাশ অনেক সাবধানের সাথে ভেতরে ঢুকতে থাকে। অনেকটা ভেতরে যাওয়াতেই আকাশকে দেখে মেয়েগুলো ভয় পেয়ে চিৎকার করে ওঠে। বাঁচাও, বাঁচাও। এই চুপ, আমরা তোমাকে বাঁচাতে এসেছি, মারতে নয়। এখানে তোমরা ছাড়া আর কে কে আছে? আরও 4 জন লোক আছে, ওরা ওই পাশের রুমে। তাহলে একটা কাজ করো, তোমরা তাহলে এক এক করে এখান থেকে বের হতে থাকো। তোমরা ওদের নিরাপদে নিয়ে যাও, আর কয়েকজন অপেক্ষা করতে থাকো। যে ওরা বের হবে ওদের গ্রেফতার করে নেবে। তাই হবে। 5-6 অফিসার ওখানে থাকায় সবগুলো মেয়েকে নিয়ে বাইরে চলে আসে আর গাড়িতে বসাতে থাকে। অন্যদিকে 3 জন অফিসার ওই রুমের দিকে যায়। ওখানে থাকা 3 জন লোককে মেরে ফেলে, শুধু একজনের পায়ে গুলি করে বাঁচিয়ে রাখে ওকে। বল, তোদের লিডারকে? জানি না আমি। না বললে ওদের দুজনের মতো তোকে মরতে হবে। আমরা মরে যাব, কিন্তু তবুও বলবো না। তাহলে তোদের মেরেই ফেলি। কথাটা বলেই ওই লোকটা হাত পা ওর মধ্যে 8টা গুলি করে। লোকটা যন্ত্রণায় ছটপট করতে থাকে। এখনো কি বলবি না? না, বলবো না। কথাগুলো বলা মাত্রই আকাশ ওদের মেরে ফেলে আর ওখানে থাকা সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে মেয়েগুলোকে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। তবে পুলিশের কাছে দেওয়ার আগে ওদের ছোট্ট করে ভিডিও করে রাখে, যাতে করে পরে ওদের কাছে দিবে।
কিছুক্ষণ পর পুলিশের কাছে সব তথ্য দিয়ে আকাশ চলে আসে অফিসে। ওখানে এসে আকাশ নিজের কেবিনে আসে। ওখানে আসতেই সবাই আকাশকে নিয়ে জয়ধ্বনি দিতে থাকে। সত্যি আকাশ, তোমার জন্য আবারও আমার মুখ উজ্জ্বল হলো। কি যে বলেন না স্যার, এটা তো আমার কর্তব্য। তবু আকাশ, তুমি কর্তব্য বাহিরে আরও অনেক কিছু করেছো। স্যার, আমাকে যেতে হবে। যে 3 জন নিয়ে এসেছেন ওদের ভালো করে মারতে থাকেন, দেখবেন ওদের মুখ থেকে সব রকম কথা বের হবে। তাহলে আমরা একটা চক্রের কাছে পৌঁছাতে পারবো। আকাশ তুমি যাও, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে স্যার। আকাশ এভাবে ওখান থেকে অন্য একটা গাড়ি নিয়ে চলে আসে বাসায়। ওখানে আসতেই ঈশা বলে, ভাইয়া, আমার একা একা আর ভালো লাগে না থাকতে। তাহলে বিয়ে করিয়ে দেই। দেখ ভাইয়া, মোটেও আমি বিয়ে করবো না। আমি পড়াশোনা শেষ করবো, তারপর বিয়ে। তাহলে কত বছর লাগবে? এই তো আরো 4 বছর। তাছাড়া আমি চলে গেলে তোর খেয়াল কে রাখবে শুনি? তার চেয়ে ভালো একটা ভাবি আসলে কতই না ভালো হতো। তাহলে আমরা দুজন মিলে সারাক্ষণ গল্প করতে পারতাম। আরে, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে নাকি? দেখ, একদম কথা ঘুরাবি না। তুই কালকে আমার সাথে যাবি মেয়ে দেখতে। কি, কাল সকালে? হ্যাঁ, কাল সকালে। যদি পছন্দ হয় তাহলে বিয়ে করবি, নয়তো করার দরকার নেই। যাক, ভালোই হলো। যাই হয়ে যাক না কেন, কোনো পছন্দ করাই যাবে না। ভাইয়া, কি ভাবছি এমন করে? না, কিছু না। এখন খাবার দে, খেয়ে ঘুমাবো। শেষ হয়। আকাশ ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে রাজীবের কাছে খবর চলে যায়। কেননা এত কিছু হয়ে গিয়েছে, অথচ কারা এই ঘটনার সাথে জড়িত তাই বুঝতে পারছে না রাজীব। কি করে হলো এইসব? বস, কয়েকজন লোক এসেছিল মেয়ে নেওয়ার জন্য। আমরা তো মেয়ে বিক্রিও করেছিলাম, কিন্তু বিক্রি করার পর কি হলো তা আর বুঝতে পারিনি। তা বিক্রি করা টাকাগুলো কোথায়? বস, ওইসব কিছু তো নিয়ে চলে গেছে। আমি বুঝতে পারি না কি করে আমাদের সব তথ্য এইভাবে অন্য কেউ জেনে যায়। সেটাই তো বুঝতে পারছি না বস। আমরা যাই করি না কেন, সব তথ্য অন্য কেউ কি করে জানে? ওই জায়গার সিসিটিভিতে কি কিছু জানা গেছে? না বস, ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিল। ওরা কার লোক হতে পারে? টিভিতে কিছু নিউজ দেখলাম, কারা নাকি নারী পাচারে কারীদের ধরতে পেরেছে। তার সাথে ওইখানে 30 জন মেয়েও ছিল। বস, এটা তো আমাদের রেকর্ডের সাথে মিলে যাচ্ছে। মানে কি মিলে যাচ্ছে? বস, আমাদের ওই আস্তানায় 30 জন মেয়ে ছিল, আর ওই মেয়েগুলো আর টিভিতে থাকা মেয়েগুলো তো একই ব্যক্তি। তাহলে তো জানা যাবে কারা ওইখানে গিয়েছে। জি বস, ওখানে লেখা আছে সিআইডি অফিসার ফিরোজ হোসেন আকাশ নাকি ওদের উদ্ধার করেছে। ওই লোকটার ছবি কি দিয়েছে? না বস, শুধু নামটাই দিয়েছে। তাহলে ওই শিক্ষককে খুঁজে নে তাড়াতাড়ি। যে করেই হোক ওকে খুঁজে বের কর, আমি ওকে নিজের হাতে মারব। বস, চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি পারি ওর খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি। তাড়াতাড়ি করো। ওই অফিসারকে আমি যে কি করব তা আমি নিজেও জানি না। পরের দিন সকালে আকাশ ঈশার সাথে রেডি হয়ে মেয়ে দেখার জন্য বের হয়ে যায়। অন্যদিকে রাজীবের লোকেরা সিআইডি অফিসার চলে আসে। এরা বাহির থেকে ফলো করতে থাকে। এরপর কিছু লোকের মাধ্যমে আকাশের পরিচয় ওরা বের করে নেয়। আকাশ মেয়ে দেখতে গিয়ে দেখে ইভা পাশে দাঁড়িয়ে আছে। ইভাকে দেখে তো আকাশ চমকে ওঠে। ইভাও আকাশকে দেখে চিনতে পারে। এ কি, আপনি এখানে? প্লিজ এখন কিছু বলিয়েন না, আমি আপনাকে পরে সব বলবো। ভাই, তুই কি ওকে চিনিস? হ্যাঁ, কিন্তু কেন? আরে ভাইয়া, তাহলে তো ভালোই হলো। কি করে? আমি তো ওখানে দেখার জন্যই তোকে নিয়ে আসছি। কি বলিস তুই? তুই বরং আপুর সাথে কথা বলে আয়। আকাশ ইভার কাছে যায়, ইভার হাত ধরে ছাদে নিয়ে আসে। ইভা তো ভয়ে শেষ, কেননা তার কারণেই তো আপনারা জানেনই। ছাদে এসে আকাশ ইভার হাত ছেড়ে দিয়ে ইভাকে দেয়ালের সাথে চেপে ধরে। কি করছেন? আমার লাগছে তো। লাগার জন্য তো ধরেছি। মানে বুঝতে পারছেন না তাই তো? যা বলার খুলে বলুন। আমার না আপনার। ইয়ার কি বাদ দিয়ে কি হয়েছে তা বলুন। আমার ট্যাক্সি কোথায়? কোন ট্যাক্সির কথা বলছেন? যে ট্যাক্সি গত 3 দিন আগে আপনি চুরি করেছেন আমার কাছ থেকে। আমার তো কিছুই মনে পড়ছে না। ও তাই নাকি? যদি মনেই না পড়ে তাহলে এত ঘামাচ্ছেন কেন? আর মুখ দিয়ে কথা বলতে এত তোতলাচ্ছেন কেন? এমনি। সত্যি কথাটা বলবেন কিনা, তা না হলে আমি কিন্তু পুলিশে বলবো।
কোনো লাভ হবে না, কারণ ট্যাক্সি যে আপনার, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে নেই। ট্যাক্সি কোথায় রেখেছেন তা বলবেন কিনা তা বলেন। ট্যাক্সি আমি বিক্রি করে দিয়েছি। আপনার মাথা কি ঠিক আছে? আপনি বিক্রি করেছেন ওটা? তা কত টাকা বিনিময়ে বিক্রি করেছেন? বেশি না, 2 লক্ষ টাকা। টাকার দরকার ছিল, তাই আমি আমার বন্ধুদের সাহায্যে প্ল্যান করি। ও, ট্যাক্সি কার কাছে বিক্রি করেছেন? জানি না, আমার বন্ধু জানে। আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন। ইভা কিছু করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তার জন্য আকাশ আবারও বলে, কি হলো বলছেন না কেন? হাত ছেড়ে দিলে তো কল দিব। আকাশ হাত ছেড়ে দেয়। ইভার ফোন বের করে ওই গাড়িটা কার কাছে বিক্রি করেছে তা খোঁজ নেয়। খোঁজ নিয়ে আকাশকে বলে দেয় ঠিকানা। আকাশ যেতে চাইবে এমন সময় ইভা বলে, ওই গাড়িতে এমনি কি আছে, যার জন্য ওই গাড়ি খুঁজছেন? আজ কত তারিখ? এই তো 16 তারিখ। ওই গাড়িটা যদি আজকে রাতের মধ্যে খুঁজে বের করতে না পারি তাহলে? তাহলে কি? ওই গাড়িটা আজকে ব্লাস্ট হবে, আর ব্লাস্ট হলে পুরো আশেপাশে 200 ফুট পর্যন্ত যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কি বলছেন কি আপনি? তাই কোনো কথা না বলে ওই গাড়িটা খুঁজতে হবে, না হলে অনেক লোকের প্রাণ চলে যেতে পারে। আমিও আপনার সাথে যাব। চলুন তাহলে। আকাশ নিচে এসে ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে আকাশ ঈশাকে সব কিছু বলতে থাকে। ঈশা তো সবটা শুনে অবাক, কেননা অনেক ঝামেলা হয়ে যাবে, শুধু শুধু অনেক সমস্যা হবে, তার সাথে অনেক লোকও মারা যাবে। দীর্ঘ 2 ঘন্টা খোঁজার পর আকাশ ওই ট্যাক্সি খুঁজে পেল। সাথে ট্যাক্সির কাছে গেল, গিয়ে ওখানে ফিঙ্গার দিয়ে বোম ডিফিউজ করে দিল। আকাশের এমন কাণ্ড দেখে ঈশা ও ইভা তো অবাক, কেননা ওদের মাথায় কিছুই ঢুকছে না। ওখান থেকে আকাশ ওই ট্যাক্সিতে উঠে পড়ে এবং ট্যাক্সি বিক্রি 2 লক্ষ টাকা ওদেরকে দিয়ে দেয়। সরি, আমি বুঝতে পারি নাই। কোনো ব্যাপার না। আচ্ছা, আমি তাহলে চলি, ভালো থাকবেন। কিন্তু আপনারা যে কাজে এসেছেন, এখন তা সম্ভব না। আমি ট্যাক্সি। না, তেমন কিছু না, এর পিছনে অন্য কারণ আছে। ভালো থাকবেন। আকাশ ঈশাকে নিয়ে ট্যাক্সি করে আসতে থাকে। অন্যদিকে আকাশ ওখানে বাকি কথা বলতে থাকে ঈশাকে। ঈশা তো সবটা শুনে অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। ভাইয়া, এত কিছু হয়ে গেছে? হ্যাঁ, এখন আর কোনো ভয় নেই। এখন তোকে বাসায় নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ভাইয়া, তোর কথাই তো কোনো মানেই বুঝতেছি না। তুই ট্যাক্সি চালাস অথচ বলছিস এখন যাবি অফিসে। ঈশা, বোন আমার, তোকে এত তাড়াতাড়ি সব কিছু বুঝতে হবে না। তুই বাসায় যা, আমি ফ্রি হয়ে তোকে কল করব। এখন তাহলে রান্নার কাজ করে নে। ঠিক আছে ভাইয়া, তা আজকে কি রান্না করব? তোর যা ভালো লাগে। আর আসার সময় কিছু কাজ আছে, আমি করে আসতেছি। আকাশ অফিসে চলে যায়। অন্যদিকে রাজীবের লোক অফিসের সামনে তথ্য দিকে দেখতে থাকে। ওখানে ওরা আকাশের ছবি ছাড়া বাকি ঠিকানা পেয়ে যায়, তাই ওই সব কিছু ওরা নোট করে রাখে। ওই নোট করা ঠিকানায় ওরা চলে যায়। অন্যদিকে আকাশ অফিসে চলে আসে। ওখানে গিয়ে ওর স্যারের সাথে কথা বলে। ওনার সাথে কথা বলে জানতে পারে, তুমি ঠিক বলছো আকাশ, তোমার ফাইলের খোঁজ অনেকে করছিল। আমি তো জানি ওরা টিভিতে খবর পেয়েছে, ওখানে আমার নাম জেনে গিয়েছে। আপনাকে আমি কতবার বলেছি স্যার, আমার নাম এভাবে বলার দরকার নেই, কিন্তু আপনি তবুও আমার কথা শুনলেন না। থাক, যাই হয়েছে, এখন তো তুমি ঠিক আছো। তাছাড়া আমি তোমার নকল ঠিকানা তৈরি করে দিয়েছি, ওই ঠিকানায় গেলে কোনো সমস্যা হবে না। স্যার, এখন তাহলে আমি যাই, কিছু কাজ আছে। কি কাজ? ওদের যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানায় যাব, সাথে দেখি ওদের একটু সাইজ করে আসতে পারি কিনা। যাওয়ার সময় কাউকে নিয়ে যাবে কি? লাগবে না স্যার, ট্যাক্সি আছে। যাক, তাহলে ফিরে ফেলে। খুঁজতে বেশি কষ্ট হয়নি। আচ্ছা যাও, তবে নিজের খেয়াল রাখবে। ঠিক আছে। আকাশ স্যারের থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে ওই ঠিকানায়। ওখানে আকাশ যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর আকাশ ওই ঠিকানার সামনে কিছু লোককে দেখতে পায়, তাই ওদের দূর থেকেই দেখতে থাকে। ভেতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে থাকে। অন্যদিকে আকাশ বাড়িটার কাছে যায়। ওখানে 2 জন লোক ছিল। ওই লোকগুলো ওদেরকে ভেতরে নিয়ে গিয়ে মাথায় বন্দুক ধরে জিজ্ঞাসা করে, কিন্তু বৃদ্ধরা তো কোনো কিছুই জানে না। অনেক বলার পরও ওরা কিছুই বলতে পারছে না। আমার মনে হয় ওরা ঠিক বলছেন, কেননা
ওই দেখো ছবি, ওরা দুজন আছে, সাথে একটা মেয়ে। তার মানে ওরা হয়তো আগে এখানে থাকতো, এরা নতুন এখানে এসেছে। এখন চলো তাহলে এখান থেকে যাওয়া যাক। ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে। ওরা যাওয়ার পর আকাশ ওই লোকগুলোকে ফলো করতে থাকে। ফলো করতে করতে আকাশ একটা জঙ্গলের কাছে চলে আসে। তখনই আকাশের বড় স্যার কল দেয়। আকাশ, কিছু পেলে? ওখানে আর কতজন লোক মারা গেল? ওখানে ঘনবসতি। তো এখন এখন তুমি কোথায় আছো? এই তো জঙ্গলে। ওখানে কেন এসেছো? ওদের এখানে মারার জন্য এসেছি। এখানে কয়জন লোক আছে? এই তো প্রয়োজনের মতো হবে, চিন্তা করবেন না। আমি এখানকার একজনকে বাঁচিয়ে রাখবো না। এমনটা করো না আকাশ। তাহলে কি করব? আমার মনে হয় আমাদের কিছু লোক তোমার সাথে মিলিত, নয়তো ওরা ইনফরমেশান এভাবে পেত না। তাই ওদের কাছ থেকে জানার চেষ্টা করো ওরা কার কাছ থেকে এই তথ্যগুলো পেয়েছিস। তাহলে স্যার, ওদের বড় মাথাটাকে ধরি, ওকে ধরলে সব তথ্য পাবো। যাই করো না কেন একটু ভেবেচিন্তে করবে। ঠিক আছে স্যার। এদিকে ওই লোকগুলো ভেতরে চলে যায়। আকাশ ও সব কিছু নিয়ে ভেতরে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা একটা বিল্ডিংয়ের ভেতর ঢুকে যায়। ওদের সাথে সাথে আকাশও ঢুকে যায় ভেতরে। ওরা কেউ আকাশের উপস্থিতি বুঝে ফেলে, তাই ওরা চারদিক দিকে আকাশকে ঘিরে দাঁড়ায়। ওই কে তুই? এখানে কেন এসেছিস? এসেছি তো অনেক কাজে। বেশি কথা না বলে কাজের কথা বল। কাজের কথা বলার জন্য তো এসেছি, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে না তোমরা তা শোনার অপেক্ষায় আছো। এই, আমরা তোর ভাষণ শোনার জন্য এখানে বসে থাকিনি। তুই যদি না বলিস তাহলে আমাদেরই কিছু করতে হবে। কি করবি তোরা? দেখতে চাস কি করব? ওই, তোরা এর একটু খাতির যত্ন করতো। ওরা আকাশকে মারার জন্য আসে। আকাশ ওর কোমর থেকে পিস্তল বের করে ওদের গুলি করতে থাকে। ওদের হাতে বন্দুক ছিল, তাই ওরাও গুলি করতে থাকে। আকাশ অনেক চেষ্টার পর একটা জায়গায় লুকিয়ে পড়ে। ওরা আকাশকে গুলি করেই যাচ্ছে। আকাশও কম না, ওদের লুকিয়ে লুকিয়ে গুলি করে মেরে ফেলতে থাকে। এইভাবে দুজনকে রেখে বাকি সবাইকে মেরে ফেলে। এরপর ওদের দুজনকে পায়ে গুলি করে, যার কারণে ওরা দৌড়ানো তো দূরের কথা, হাঁটতেও পারছে না। বল তোদের বসকে। আমি জানি না। আমি তোদের বড় বসের নাম বলিনি। সিআইডি অফিসে গিয়ে কার মাধ্যমে আকাশের পরিচয় খুঁজে বের করেছিস? আমরা ওখানকার একজন পিয়নকে টাকা দিই। ও প্রথমে রাজি হতে চায়নি, পরে আমরা টাকার পরিমাণ বাড়িয়ে দিই, তখন ও আমাদের এনে দেয়। ওই অফিসে তো 4 জন পিয়ন, কি করে চিনব? ওই লোকটা একটু মোটা আর মাথায় চুল নেই। এরকম তো একজনই আছে, আর ওর নামে এমনিতে অনেক অভিযোগ আগে থেকেই। ওর খেলা তো আজকেই শেষ করব। আমরা তো সব বলে দিয়েছি, এবার আমাদের ছেড়ে দিন। ছেড়ে দিলে কি তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি? মানে? মানেটা হলো, তোদের যদিও ছেড়ে দেই, তোরা তো হসপিটালে যাওয়ার আগেই মারা যাবে। আচ্ছা, তোদের নিজে প্রাণ বাঁচানোর জন্য একটা চেষ্টা করে দেখতে পারিস। যা, তোরা পারলে এখান থেকে পালিয়ে দেখা। ওরা আকাশের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন দুজনকে ধরে হাঁটতে থাকে। আকাশও ওদের পেছন পেছন যেতে থাকে। ওরা দুজন অনেক কষ্টের পর গাড়িতে গিয়ে বসে। ওরা গাড়ি স্টার্ট দেয়। ওদের সাথে সাথে আকাশও গাড়িতে ওঠে। ওরা গাড়ি চালিয়ে 1 মিনিট আসার পর গাড়ির কন্ট্রোল হারিয়ে গাড়ি জঙ্গল থেকে নিচে পড়ে যায়। এতে ওরা দুজনেই মারা যায়। অন্যদিকে আকাশ অফিসে আসে। অফিসে এসে আকাশও পিয়নকে চা দেওয়ার জন্য বলে। ওই পিয়ন যখন চা দিতে আসে, আকাশ ওই লোকটাকে কয়েকটা থাপ্পড় দেয়। লোকটা থাপ্পড় খেয়ে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। স্যার, আমাকে মারছেন কেন? তোকে কেন মারতেছি তুই কি জানিস না? না স্যার, আমি জানি না। তোকে আজকে সকালে একজন লোক 20,000 টাকা দিয়েছিল, কথা সত্যি কি না? বল সত্যি কি না? জি স্যার, দিয়েছিল। এতগুলো টাকা তোকে দেওয়ার কারণ কি? স্যার, উনি আপনার ইনফরমেশন চেয়েছিল। আমি প্রথমে না করে দিই, পরে আবার আমি অন্য ভেবেছিলাম যদি টাকাটা নেই তাহলে আমার বউ বাচ্চা কিছুটা সুখে থাকবে। বাহ, নিজের সুখের জন্য তুমি আরেকজনের ক্ষতি করতে পিছপা হও না। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কখনো এমনটা করব না। এই নিয়ে 5 বার তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। প্রতিবার তুমি প্রমাণ করে পার পেয়ে যেতে। যদি ভুলে যাও, এটা সিআইডি অফিস, এখানে প্রমাণ ছাড়া কেউ কাউকে কোনো দোষারোপ করতে পারে না। আমাকে এই লাস্ট বারের জন্য ক্ষমা করে দিন। এই সেম ডায়লগ তুমি এর আগেও 2 বার দিয়েছ। এবার তা হচ্ছে না, তোমাকে পুলিশের হাতে দিয়ে দিব। এমনটা
করবেন না স্যার, আমার বউ বাচ্চা। চিন্তা করো না, তোমার বেতন ঠিকই পাবে, তবে তুমি থাকবে জেলের ভিতরে। এই তো পুলিশ চলে এসেছে। স্যার আমাদের ডেকেছেন? হ্যাঁ, একে নিয়ে যাও, আর কম করে হলেও 6 মাস একে কারাগারে রাখবে। একে কোনো আদালতে ওঠানো হবে না, সরাসরি জেলগারদে নিয়ে রাখবে। ঠিক আছে স্যার, তাই হবে। ওনার কাগজপত্র? ওইগুলো তো আমি রেডি করে পাঠিয়ে দিব, তোমরা এখন ওকে নিয়ে যাও। ঠিক আছে স্যার। এই পুলিশ ওই পিয়নটাকে নিয়ে যেতে থাকে। এতে করে বাকি অফিসাররাও পিয়ন তাকিয়ে তাকিয়ে শুধু দেখতে থাকে, কেননা কারণ কিছু করার নেই। এখানে আকাশ যা বলে সবাইকে তাই শুনতে হয়, এবং কি এখানকার বড় অফিসার পর্যন্ত আকাশের কথা শোনে, কেননা এখানকার বড় অফিসার ওনার পর আকাশের কাছে দায়িত্ব দিয়ে দেয়। সেই জন্য কেউ কিছু বলার সাহস পায় না। কিছুক্ষণ পর আকাশ সব অফিসার ও পিয়নদেরকে মিটিং রুমে আসতে বলে। আপনাদের এখানে এজন্য ডেকেছি। আপনারা হয়তো জানেন ওকে কেন আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। জি স্যার, বলুন তাহলে। আপনি পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমরা কোনো প্রতিবাদ আর করিনি, কিন্তু কেন তুলে দিয়েছেন তা কি জানতে পারি স্যার? জানানোর জন্যই তো ডেকেছি আপনাদের। আমাদের এই অফিসে চাকরি করা অফিসার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত কেউ যদি ঘুষ নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে এভাবে জেলে পাঠিয়ে দিব। আর পিয়ন ও অফিসারদের আমি আবার সাবধান করে দিচ্ছি, অফিসে কোনো তথ্য যদি বাইরে কাউকে দেওয়া হয় তাহলে এর পরের বার তার বিরুদ্ধে কী অ্যাকশন নিব আমি নিজেও জানি না। তাই আপনারা সে বিষয়ে একদম খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার, কিন্তু স্যার ওই পিয়নটা কি করেছে? ও টাকার বিনিময়ে শত্রুদের কাছে আমার তথ্য বিক্রি করে দিয়েছে। এমন লোককে তো সরাসরি মেরে ফেলাই উচিত। থাক, দরকার নেই, আমি যা করা করেছি। আপনাদের শুধুমাত্র ডেকে এটুকু বলার ছিল। এখন যে যার কাজে যান। অফিস টাইম শেষ করে আকাশ ট্যাক্সি নিয়ে বাড়িতে আসতে যাবে, তখনই ইরা পথের মধ্যে আকাশের ট্যাক্সিটা দাঁড় করায়। আকাশ যখনই মাথা বের করে তখনই ইরা। এ কি, আপনি এখানে কেন? আমি এখানে আছি, এটা কি আপনি বুঝতে পারেননি? বুঝতে তো পেরেছি, কিন্তু ট্যাক্সি চালিয়ে কি করে নিজের বোনকে নিয়ে 12-15 হাজার টাকা খরচ করে আসলেন? টাকাটাই সব কিছু না, শখটাই বড়, বুঝলেন? বুঝলাম। আমি এইদিকে একজনের বাড়িতে যাব, আমাকে একটু নামিয়ে দিবেন? কিন্তু আমি তো এখন বাসায় যাব। এখন দুপুর 5টা আর আপনি বলছেন বাসায় যাবেন? এইরকম ট্যাক্সি চালালে আপনার উপার্জন তো অনেক কম করে হয়। এই টাকা দিয়ে সংসার চলে কি করে? দেখুন, আমাকে যেতে হবে। আমার ছোট বোন অপেক্ষা করে বসে আছে, ওকে নিয়ে আবার ঘুরতে যেতে হবে। তাহলে আপনি এই জন্য তাড়াতাড়ি যাচ্ছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমাকে এই ঠিকানায় নামিয়ে দিবেন প্লিজ। আমি ওইদিকে যাব, তাহলে উঠেন। ইরা গাড়িতে উঠল। আকাশ কথা বলতে যাবে, এতে করে ওদের মাঝে অনেক কথা হয়। 20 মিনিটের রাস্তায় ওরা দুজন অনেক রকমের কথা শেষ করে। এরপর আকাশ ইরাকে নামিয়ে দেয়। ইরা নেমে ভাড়া দিতে যায়, তখনই আকাশ। আরে কি করছেন? ভাড়া লাগবে না, তাছাড়া আমি তো এদিকে এমনিতেই যেতাম, তাই ভাড়া লাগবে না, আপনি বরং যান। ইরা একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেতে থাকে। তখনই ঈশা বলে, আজকে কিন্তু আমাকে অনেক কিছু কিনে দিতে হবে। ঠিক আছে, দিব, কোনো চিন্তা নেই। তোর খাওয়া কি হয়ে গিয়েছে? তা তুই কি রেডি হয়েছিস? হ্যাঁ ভাইয়া, রেডি। তুই খাওয়া শেষ কর তারপর। আকাশ খাওয়া শেষ করলে ওরা দুজনে মিলে ট্যাক্সি নিয়ে বের হতে যাবে, তখনই পথের মধ্যে আবারও ওই ইরার সাথে দেখা। ইরাকে দেখে আকাশ কি বলবে বুঝতে পারছে না, কেননা 2 ঘন্টাও হলো না এসেছে, তাহলে আবার চলে কেন যাচ্ছে। তাই মনের মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সেই জন্য বলে, কি ব্যাপার? আপনাকে তো দেখলাম একটু আগে আসতে, এখন আবার চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? আসলে আমি এসেছিলাম কিন্তু কিছু কেনাকাটা করব, তাই শপিংয়ে যাচ্ছি। তা এটা কি আপনার নিজের বাসা নাকি কোনো আত্মীয়র বাসা? সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবো? ভিতরে এসে বসেন। কিন্তু ভেতরে তো। ও আমার ছোট বোন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বসেই পড়ি। ইরা উঠে বসাতেই আকাশ ট্যাক্সি চালাতে থাকে। এভাবে ওরা সারা রাস্তায় কথা বলতে বলতে যায় শপিং মলের সামনে এসে। এসা, তুই ওনাকে নিয়ে ভিতরে যা, আমি ট্যাক্সি রেখে আসতেছি। আকাশ ট্যাক্সি নিয়ে ভেতরে চলে যায়। আকাশ ভেতরে যাওয়ার পর ইরা বলে, আচ্ছা ঈশা, তোমার ভাই কি সত্যিই ট্যাক্সি চালায়? অন্য কোনো কাজ করে কিনা তা তো জানি না, তবে ট্যাক্সি চালাই এটা জানি।
কিন্তু ট্যাক্সি চালিয়ে এত কিছু করে কিভাবে? এই ব্যাপারে তো আমি কিছু জানি না। তাহলে গত কয়েকদিন আগে 15,000 টাকা খরচ করলো, এখন আবার শপিং? 15,000 টাকা কোথায় খরচ করলো? এই তো সিলেটে। আরে ওখানে তো আমাদের প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। কি, এত টাকা? কিন্তু কি করে ট্যাক্সি চালিয়ে কেউ এতগুলো টাকা কি করে রোজগার করে? আমি জানি না। আচ্ছা ভাইয়া চলে আসতেছে। ওরা দুজন চুপ হয়ে যায়। এরপর আকাশ ওদের নিয়ে শপিংয়ে যায়। ওখানে আকাশ ঈশাকে পছন্দ করে কিনে দিচ্ছে, অন্যদিকে ইরাও পছন্দ অনুযায়ী কিনছে। কিছুক্ষণ আকাশ সব কিছু কেনা হয়ে গেলে ঈশাকে নিয়ে গয়নার দোকানে যায়। ওখানে ঈশাকে গয়না কিনে দিতে থাকে, অন্যদিকে ইরা মাথার উপর দিয়ে সব যেতে থাকে। অন্যদিকে আকাশ ঈশাকে সবটা কিনে দেওয়া শেষ হলে, চল এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ চল, কিন্তু কিন্তু কি? ইরাবুকে সঙ্গে করে নিয়ে যাই। আচ্ছা তুই বলে দেখ আমার সাথে আসবে কিনা। ঠিক আছে ভাইয়া, তুই এখানে অপেক্ষা কর, আমি রাজি করিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। এরপর ঈশা গিয়ে ইরাকে রাজি করায়। এরা তো প্রথমে রাজি হতে চায়নি, পরে ঈশা অনেক বোঝানোর পর ইরা রাজি হলো। এরপর আকাশ ওদের নিয়ে বের হলো। তখন রাত ঠিক 2টো বাজে। ঈশা ও ইরা ওরা দুজনেই তো পথে আস্তে আস্তে কেউ কি কিনলো না কিনলো সব বর্ণনা দিয়ে চলেছে। অন্যদিকে আকাশ সবটা শুনেই যাচ্ছে, কেননা আকাশ চুপচাপ গাড়ি চালিয়ে চলে আসছে ইরাদের যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে। অন্যদিকে ইরা গাড়ি থেকে নেমে গিয়ে দেখে বাড়িতে তালা ঝুলছে। ইরা যে আশেপাশে কাউকে গিয়ে জিজ্ঞাসা করবে তাও কোনো উপায় নেই, কেননা অনেকে শুয়ে পড়েছে এখন। ইরা আবারও ফিরে আসে, এসে দেখে আকাশ এখনও অপেক্ষা করছে। কি ব্যাপার, আপনি এখনো যাননি? আসলে আমি ভেবেছিলাম আপনি বাড়ির ভিতরে ঢুকলে চলে যাব। আসলে এইভাবে সেফটি ছাড়া আপনাকে রেখে যেতে পারি না। ও তাই বলেন, কিন্তু ইনারা কোথায় গিয়েছে তাই তো বুঝতে পারছি না। তাহলে কি করবেন এখন? কি করব, বাসায় ফিরে যাব? কিন্তু এত রাতে কোনো ট্যাক্সি বা বাস পাবেন না আপনি। তার উপর আপনার এখান থেকে যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। ঢাকা শহরের রাস্তা বুঝতেই তো পারছেন। কিন্তু কি করব বলেন, এখানে আমার আর কোনো আত্মীয় নেই যে তাদের কাছে সাহায্য চাইবো। আমি কি একটা কথা বলবো? কি কথা? আমি বলিনি, ওনারা আসা পর্যন্ত তুমি না হয় আমাদের সাথেই থাকো। কি যে বলো না, তোমাদের এমনিতেই টানাটানি ভাবে দিন চলে, আমি গেলে তো আরো বেশি সমস্যা। আরে কোনো সমস্যা হবে না, নামো। তাছাড়া ভাইয়ার রুমে ঘুমায় আর আমি আমার রুমে। ওরা যতদিন না পর্যন্ত আসে তুমি আমার সাথে থাকবে। তাছাড়া ভাইয়া সকালে চলে যায়, আমরা সারাদিন বাড়িতে একা একা থাকি, তাই তুমি থাকলে অনেক ভালো হতো। তাই বলে তোমাদের? দেখুন রাত 2:30 বাজে, এভাবে কথা বলতে বলতে সকাল হয়ে যাবে, তাই কথা না বাড়িয়ে চলেন তো। আকাশ ওদের নিয়ে চলে আসে বাড়িতে। রাতের কারণে ইরা বাড়িটা তেমন দেখতে পায় না। ঈশা ওর রুমে ইরাকে নিয়ে যায়। এরপর ওরা দুজনে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে আকাশও ওর কাজ শেষ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ বেরিয়ে পড়ে। অন্যদিকে সকাল 10টায় ইরা ও ঈশার ঘুম ভাঙে। ওরা ফ্রেশ হয়ে নিচে নামে। ইরা তো এবার বাড়িটা দেখে অনেকই অবাক, কেননা ইরা বাড়িটাকে যতটা ছোট মনে করেছিল আসলে বাড়িটা তার চেয়ে অনেক বড়। ইরা তো বাড়িটা দেখে সত্যি অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। অন্যদিকে আপু কি দেখছো? সত্যি কি এটা তোমাদের বাড়ি নাকি অন্য কারো থেকে ভাড়া নিয়েছো? কি যে বলো না, ভাড়া কেন হতে যাবে, এটা তোমাদের নিজেদের বাড়ি। কি বলো, ট্যাক্সি চালিয়ে কেউ এত বড় লোক হতে পারে নাকি? আসলে এই বাড়িটা আব্বু আর আম্মুর টাকা দিয়ে বানিয়েছে। এরপর বাবা দুজনেই মারা যায়। এরপর থেকে ভাই আর আমি খোঁজ খবর রাখি। ও বুঝতে পারলাম। আচ্ছা বাড়ির ছাদে যাব? তার আগে তুমি একটা কাজ করো, আমি দুজন আগে খেয়ে নিই, তারপর নয় আমরা ছাদে যাব। ঠিক আছে, তবে আজও আমি সব কিছু রান্না করব। কিন্তু ভাইয়া তো বুঝে যাবে। বুঝবে না, তার আগে আমরা ছাদ থেকে ঘুরে আসি। ইরা ও ঈশা ওরা দুজনে ছাদে এসে ঘুরতে থাকে। ছাদে নানা রঙের ফুল ও গাছ ছিল, যেগুলো পরিচর্যার আকাশ নিতে পারে, সেই জন্য এটাই করা। ইরা ও বাগান দেখে একদম ফিদা হয়ে গিয়েছে। ওয়াও, এত সুন্দর বাগান আমি কখনো দেখি নাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমাদের এত বড় একটা বাড়ি আছে। আসলে আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, ভাইয়া সব কিছু জানে। ও তাই বলো,
তা তুমি তখন কতটুকু ছিল ছোট? আমার বয়স তখন 7 বছর হবে। ও, এই জন্য তুমি অনেক কিছু জানো না। ঠিক বলেছ। আর ভাইয়াকে আমি কখনো জিজ্ঞেস করিনি আমাদের কোথায় কি আছে। কেন জানতে চাওনি? জেনে কি করব? তাছাড়া আমি ভাইয়ার কাছে যখন যা চেয়েছি তখন আমি ঠিকই তাই দেয়। এই তো 1 সপ্তাহ পর বান্ধবন নিয়ে যাবে। সত্যি তুমি অনেক লাকি, এমন একটা ভাই পেয়েছো। ঠিক বলেছ। ভাই আমাকে কখনো বাবা মায়ের কষ্ট বুঝতে দেয়নি, সব সময় আমার খেয়াল রাখে। রান্না করতে হবে, চলো। হ্যাঁ চলো। ওরা রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। অন্যদিকে আকাশ অফিসের কাজ করতে থাকে, কেননা আকাশকে অফিসের কিছু কাজ বন্দরবন যেতে হবে। আর সেখানে আকাশের আরেকটা মিশন শুরু হবে। এই মিশনে আকাশকে রাজীবের মুখোশ খুলে ফেলতে হবে খুব শীঘ্রই। তাই আকাশ অফিস থেকে সব রকম ব্যবস্থা করে নেয়। অন্যদিকে দুপুরবেলা একটা লোক আসে আকাশের বাড়িতে। লোকটা দরজার সামনে দাঁড়িয়ে বলে কলিং বেলে চাপ দেয়। এতে করে ইরা এসে দরজা খুলে দেয়। এ কি, আপনি কে? আর ইসা ম্যাম কোথায়? আমি ইরা, আর ঈশা তো রান্না করতেছে। ওনাকে কি একটু ডেকে দিবেন? আপনি ভেতরে আসেন, আমি ঈশাকে ডেকে দিচ্ছি। ইরা গিয়ে ঈশাকে ডেকে দেয়। ইরা রান্নাঘরে গিয়ে রান্না দেখতে থাকে। অন্যদিকে ঈশা একটা টিফিন বক্স করে খাবার ভরে দেয়। লোকটা খাবার নিয়ে চলে যায়। লোকটা যাওয়ার পর ইরা প্রশ্ন করে, আচ্ছা, ওই লোকটা কে ছিল? জানি না। ভাইয়ের জন্য খাবার কি নিয়ে গেল? জানো না, অথচ তোমার ভাইয়ের জন্য খাবার দিয়ে দিলে। কি করব, ভাইয়া ওনাকে এতদিন বাড়িতে এনে পরিচয় করিয়ে দিয়েছিল। এরপর থেকে উনি আসে আর আমি খাবার রেডি করে রাখি। উনি যখন আসে আমি খাবার দিয়ে দিই। আমার থেকে এত রহস্য লাগতেছে যে কি বলবো। কিনি? এই যে তোমার ভাইয়ার এত বড় বাড়ি আছে, অথচ সে ট্যাক্সি চালায়, আর এত স্যুট বুট পরা লোক আসে তোমার ভাইয়ার খাবার নিয়ে যাওয়ার জন্য। এসব কিছু কি তোমার কাছে অদ্ভুত লাগছে না? লাগলেও কিছু করার নেই, কারণ ভাইয়া কখনো আমাকে এই ব্যাপারে কিচ্ছু জানায়নি, আর আমি জিজ্ঞেসও করিনি। এখন চলো, এবার আমার দুজন গিয়ে খেয়ে নিই। ভাইয়া কখন আসবে তার ঠিক নেই। আমি বরং ওনাদের একটা কল দিই, যদি ওনারা বাড়িতে চলে আসে তাহলে আমি চলে যাব। আরে কয়েকদিন থাকলে হয় না এখানে? বুঝতেই তো পারছো, এরকম অপরিচিত লোকের বাড়িতে। বুঝি আমি তোমার কথাটা, কিন্তু আমি কি করব? আচ্ছা ঠিক আছে, কল দিয়ে দেখো। ওনারা কি বলে। ইরা ওদের সাথে কথা বলে জানতে পারে ওনারা আরও 3 দিন পর আসবে। তাই ইরা ঈশাকে বলে, ঈশা তো শুনে খুশি হয়, কেননা ইরা যতদিন থাকবে এখানে ততদিন ঈশা ওর সাথে গল্প করতে পারবে। এদিকে বিকেলবেলা আকাশের নাম্বারে কল আসে। আকাশ কল থাকা ব্যক্তির সাথে কথা বলে বেরিয়ে পড়ে। সন্ধ্যের দিকে আকাশ ঈশাকে কল দেয়। হ্যাঁ ভাইয়া বল, কোথায় তুই? আমি রাতে ফিরতে পারবো না, তুই একা একা থাকতে পারবি তো? চিন্তা করো না ভাইয়া, আমি ইরার সাথে ঘুমাবো। আচ্ছা তাহলে ঘুমা। কিন্তু ভাইয়া তুই কোথায় যাবি? একটা কাজ আছে, ওখানে যাব আমি। ঠিক আছে যা, তবে নিজের খেয়াল রাখবি কিন্তু। ঠিক আছে বোন, রাখবো। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এদিকে আকাশ একজন অপরাধীকে ধরতে বেরিয়ে পড়ে। ওই লোকটাকে ধরার জন্য আকাশ এয়ারপোর্টে যায়। ওখানে গিয়ে জানতে পারে 10 মিনিট আগেই ওই লোকটা বিমানে উঠেছে আর বিমানও ছেড়ে দিয়েছে। তাই আকাশ ওই লোকটাকে ধরার জন্য ওই দেশে আর একটা বিমানের টিকিট কাটে। বিমানের ভেতরে বসে আছে আকাশ। তখনই ঈশার কথা মনে পড়ল, তাই আকাশ ঈশাকে কল দেয়। কি হচ্ছে ভাইয়া? ঈশা, আমাকে একটু কাজে শহরে যেতে হচ্ছে, তাই ফিরতে 2-3 দিন দেরি হতে পারে। কি বলছিস ভাইয়া? এখন আমি চলবো কি করে? কোনো দরকার কি? টাকা নেই? আমার কাছে তো টাকা আছে, আমি তো একা একা, তাই বলছিলাম। তা তুই তো বলেছিলি তোর সাথে ওই মেয়েটাও আছে। তা তো আছে, কিন্তু তুই তো নেই। চিন্তা করিস না, আমি ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া। এদিকে ঈশা ইরাকে সব কিছু বলতে থাকে। ইরা সবটা শুনে কেন জানি একটু মন খারাপ হয়ে যায়। এদিকে আকাশ ওই লোকটাকে ধরার জন্য ওই দেশের এয়ারলাইন্সের কল দিয়ে ওই লোকটার ডিটেলস পাঠিয়ে দেয়। অন্যদিকে 6 ঘন্টা পর আকাশ লন্ডনে গিয়ে পৌঁছায়। ওখানে আকাশ ওই লোকটাকে খুঁজে পায়, কেননা ওরা ওই লোকটাকে আটকে রেখেছিল। অন্যদিকে আকাশ এখন ইচ্ছে করলেও
ওই লোকটাকে নিয়ে এই দেশে ফিরতে পারবে না, কেননা আকাশ আগে এখানে মামলা করবে, তারপর ওই দেশের পুলিশ ওই লোকটাকে আকাশের হাতে পাঠিয়ে দিবে, যার জন্য একদিন সময় লাগবে। সেই জন্য এখানে সরকার আকাশের থাকার ব্যবস্থা করে। পরের দিন সকালে আকাশ কেসের ফাইল নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। এই নেন ফাইল, এবার তো আমি ওকে নিয়ে যেতে পারি। এখন নিয়ে যেতে পারবেন, আর ওকে বিমান পর্যন্ত আমাদের পুলিশের লোক দিয়ে আসবে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমাদের ডিউটি। আচ্ছা, তাহলে আমাদের ফেরার ব্যবস্থা করুন। এদিকে আকাশ ওই লোকটাকে নিয়ে চলে আসতে থাকে এয়ারপোর্টের দিকে। পথেই ওদের ওপর হামলা হতে থাকে। এদিকে ওরা কিছু না বুঝতে পারলে ও আকাশ ঠিকই বুঝতে পারে এটা ওদের কাজ। ওরা চায় না আকাশ ওকে নিয়ে বাংলাদেশে ফিরে যাক। তোমরা মোটেও ঘাবড়াবে না, ওরা চায় এই লোকটাকে বাঁচিয়ে নিয়ে যেতে, আর না হয় ওকে এখানে মেরে ফেলবে। তাই আমাদের এখানে সাবধানে থাকতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা মাত্র 4 জন, ওরা তো 20 জনের মতো হবে। তাহলে আশেপাশে তো পুলিশ স্টেশন আছে, ওখানে কল দিয়ে এক্সট্রা পুলিশের ব্যবস্থা করো। এদিকে পুলিশ 1 কিলোমিটার দূরে একটা পুলিশ স্টেশন আছে, ওখানে কথা বলে আরও কিছু পুলিশের ব্যবস্থা করে। কিছু দূর যাওয়ার পর ওখান থেকে সাহায্য করার জন্য আরও একটা গাড়ি পুলিশ বের হয়। এবার ওরা মিলে একসাথে ওদের ওপরে ফায়ার করতে থাকে। এইভাবে কিছু লোক মারা যায়। অনেক কিছুর পর ওরা এয়ারপোর্টে এসে পৌঁছায়। এরপর আকাশ ওদের ধন্যবাদ দিয়ে ওই লোকটাকে নিয়ে চলে আসে বাংলাদেশের মধ্যে। ওখানে এয়ারপোর্টের আগেই সিকিউরিটি ছিল, কেননা আকাশ এই দেশের অবস্থা দেখে ওইখানে ও যে কিছু একটা হবে তা আকাশ আন্দাজ করেছিল। সেই জন্য আকাশ ওখানে সিকিউরিটি ব্যবস্থা করে রাখে। ওখানে এনে আকাশ সিকিউরিটির সাহায্যে ওই লোকটিকে নিয়ে চলে আসে সিআইডি অফিসে। ওখানে ওই লোকটাকে নিয়ে রাখা হয় টর্চার রুমে। ওখানে লোকটাকে জিজ্ঞাসা করার জন্য আকাশ সহ আরও কিছু অফিসারও ছিল। বল, তোর আসল পরিচয় কি? আমার কোনো আসল পরিচয় নেই। বেশি চালাকি করার চেষ্টা করবি না। তোর নাম কি বল? আমার নাম রকি। অফিসার, ওর নাম আর ফিঙ্গার দিয়ে সব রেকর্ডের সাথে চেক করতে থাকো। কোনো না কোনো উপায় তো অবশ্যই বের হবে। ঠিক আছে স্যার। এইদিকে 3 দিন হয়ে গেল, আকাশের কোনো খোঁজ খবর নেই ঈশার। এইদিকে ঈশা তো ইরার সাথে ভালোই আছে, সারাদিন দুজনে গল্প করে ঘুরে বেড়ায়, তার সাথে খুনসুটি তো আছেই। এদিকে ইরা বলে, আচ্ছা 3 দিন তো হয়ে গেল, তোমার ভাইয়াকে একটা কল দাও, কবে আসবে? আমাকে তো যেতে হবে। আরও কয়েকদিন থাকো আমাদের সাথে। না, এমনটা হয় না ঈশা, বাবা মা তো আমার জন্য অপেক্ষা করেছে। আমি এখান থেকে বাড়িতে চলে যাব। তাহলে ওদের বাড়িতে এসেছো, ওদের বাড়িতে আর যাব না। আচ্ছা আমি তাহলে এখন যাই, তোমার ভাই আসলে আমাকে বলিও, আমি না হয় তোমাদের সাথে ঘুরতে যাব। সত্যি যাবে তুমি আমাদের সাথে ঘুরতে? যদি তোমার ভাইয়া আমাকে নিতে রাজি হয় তাহলে যাব। তাহলে ভাইয়া আসবে, আমি বলবো। তাহলে আমি আসি। ভাইয়াকে আগে কল দিই, দেখি উনি কি বলে। আচ্ছা দাও। ঈশা কল দিয়ে কথা বলে। কথা বলা শেষ হলে ইরাকে জানায় যে ওর ভাই আজকে বাসায় আসবে। কথাটা শুনে ইরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ ওই রকির অবস্থায় অনেক খারাপ করে ফেলে, কেননা রকি কোনো মতেই স্বীকার করতে চায় না। অন্যদিকে আকাশ অনেক চেষ্টার পরও মুখ থেকে কথা বের করতে পারেনি। স্যার এবার থামেন, আর টর্চার করলে তো এ মারা যাবে, তখন তো আর কোনো কাজে আসবে না। তা তো জানি। এখন একটা কাজ করো, ওকে হসপিটালে নিয়ে যাও। ওকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বাসায় যাচ্ছি। ঠিক আছে স্যার। এদিকে আকাশ বাড়িতে আসে। অন্যদিকে ওরা রকিকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আকাশ বাড়িতে এসে জানতে পারে ইরা চলে গিয়েছে, যদিও আকাশের মনে কোনো খারাপ লাগেনি। অন্যদিকে আকাশ রাতে খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঈশা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়। তখনই আকাশ ও ট্যাক্সি করে ঈশাকে নিয়ে আসে ভার্সিটিতে। তখনই ভার্সিটির গেটের সামনে ইরা দাঁড়িয়েছিল ঈশার জন্য। ঈশা আসতেই, ঈশা এত লেট করলি যে? ভাইয়া এই টকটা মার্কার ট্যাক্সি এত লেট করিয়ে দিল যে কি বলবো। ও তাই বল। কথাটা বলে ইরা ও ঈশা দুজনেই মুচকি মুচকি হাসতে শুরু করলো। অন্যদিকে ওরা দেখুন, আপনারা এত খারাপভাবে মানুষকে কষ্ট দিতে পারেন,
তা আমার আগে জানা ছিল না। মানে কি বলতে চান একটু স্পষ্ট করে বলুন। একটা লোকের 2 হাত থেকে 4টা আঙ্গুল ও পা থেকে একইভাবে 4টা আঙ্গুল নেই, তার উপর শরীরে এত আঘাতের চিহ্ন, এইভাবে কেউ কি কাউকে মারে? দেখুন, আমরা আমাদের কাজ করতেছি, আপনি আপনাদের কাজ করুন। তবুও এমন করে মারবেন না কাউকে। ওর কাছে এমন কিছু ইনফরমেশন আছে যার মাধ্যমে আমরা অনেক কিছু খোঁজ নিতে পারবো, কিন্তু ওই লোকটা মার খেতে রাজি, তো মুখ খুলতে রাজি না। আচ্ছা, সেটা আপনাদের ব্যাপার। আমি ওকে মোটামুটি সব ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি, আপনারা ওকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডক্টর। এই তোমরা একে নিয়ে যাও, আমি ছুটিতে যাব। স্যার, কোথায় যাবেন আপনি? তোমাদের না জানলেও চলবে, তোমরা তোমাদের কাজ করো। ঠিক আছে স্যার। এদিকে আকাশ হসপিটাল থেকে বেরিয়ে আসে দুপুরে খাবার জন্য। ঈশা আকাশের খাবার বেড়ে দিয়েছে। আকাশও খেতে থাকে। খাবার শেষ হলে আকাশ ঈশাকে ঘুরতে যাওয়ার কথা বলে। তখনই ঈশা বলে, ভাইয়া কিছু কথা ছিল। কি কথা বল। আমি বলছিলাম কি, আমাদের সাথে ইরাও যাবে। ওই মেয়েটি কেন যাবে? ভাইয়া আমি ওকে কথা দিয়ে দিয়েছি, ওকে আমাদের সাথে নিব। ঠিক আছে, আমার বোনটা যেহেতু কথা দিয়েছে তখন তো আমি কিছু বলতে পারি না। আচ্ছা যাব, আমরা তাহলে 5 দিন পরে যাই। তাহলে তো আরো ভালো হয়, কেননা ইরাও আমাকে বলেছে আরো 3-4 দিন পর যেতে। কেন? ও নাকি ওর বাবা মাকে ম্যানেজ করবে, আসলে ওকে একা একা আসতে দিবে না তো, সেই জন্য। তাই সবকিছু ম্যানেজ করতে একটু সময় লাগবে। ও তাই বল। এদিকে আকাশ খাবার খেয়ে আবারও বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ রকির বাড়ির ঠিকানা বের করে। তাই অনেক কিছুর পর আকাশ ওই ঠিকানায় থাকা বাড়িটায় গিয়ে পৌঁছায়। ওখানে আকাশ সামান্য একটা ঘর দেখতে পায় টিনের। এই ঘরে তো কোনো মানুষ থাকতে পারে না, না আছে কোনো জানালা, না আছে কোনো ফ্যান। এত গরমে উফ, ভাবা যায় কিছু? হঠাৎ করে আকাশের মেন বোর্ডের দিকে চোখ পড়ে। ওখানে দেখতে পায় ফ্যানের সুইচ, মানে রেগুলেটর। ফ্যান নেই অথচ রেগুলেটর আছে, ব্যাপারটা বেশ রহস্যজনক মনে হচ্ছে। যাই, ব্যাপারটা একটু ভালো করে দেখতে হয়। তাই আকাশ কিছুক্ষণ ধরে ওই রেগুলেটর ঘোরানোর সাথে সাথে মাটির নিচে গর্ত হতে থাকে। আর ওই গর্ত দেখে আকাশ তো চমকে ওঠে। ওরে আল্লাহ, এটা তো দেখি মাটির নিচ থেকে গুপ্তধন বেরিয়ে এলো। গিয়ে দেখি এর ভিতর আসল রহস্যটা কি। তাই আকাশ এটার ভেতরে নেমে দেখতে থাকে। বাইরে থেকে যতটা খারাপ দেখছে, কিন্তু এর ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর। কেননা ভেতরের অস্ত্র হতে শুরু করে সব রকম নেশা জাতীয় জিনিস এখানে মজুত রাখা আছে, যা দেখে আকাশ অবাক হয়। এরপর আকাশ ওর টিমকে বলে যত তাড়াতাড়ি যেন যারে এখানে চলে আসে। অন্যদিকে ওরা আসাতেই আকাশ ওই সব কিছু ওদের গাড়িতে এনে তুলে আর ওইগুলো অফিসারগুলি নিয়ে যায়। অন্যদিকে রাজীব, আমার ভাইয়ের খবর কি? বস, আপনার ভাইকে তো বাঁচাতে পারলাম না ওদের হাত থেকে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওই অফিসার পুলিশের সাহায্য নেয়, যার জন্য কিছু করতে পারছি না। আমার ভাইয়ের বর্তমান লোকেশন কি তোরা জানিস? বস, যতটুকু খোঁজ পেয়েছি উনি বর্তমানে সিআইডি অফিসে আছে। এর বেশি আর কোনো তথ্য পেলাম না। যে করেই হোক, আমার ভাইকে ওইখান থেকে বের করার ব্যবস্থা করো। এই ব্যাপারে তো আমাদের প্রশাসন তো দূরের কথা, কেউ সাহায্য করবে না। ওই দেশে কি আমাদের লোক আছে? হ্যাঁ আছে, তবে ওরা ছোটোখাটো, ওদের দ্বারা হবে না। এদের শুধু এটা বলো, ওরা যেন আমার ভাইয়ের খোঁজ এনে দেয়। ঠিক আছে বস, তাই হবে। আমি তাহলে জানিয়ে দিচ্ছি ওদের। তাড়াতাড়ি করো। এইদিকে আকাশ অফিসে আসে। ওখানে রকি সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কেননা রকির কাছে এবার বাকি খবর জেনে নিবে। এদিকে রকি সুস্থ হতে থাকে। আকাশ আবারও ওই রকির কাছে যায়। দেখ, কেন নিজে কষ্ট পাচ্ছিস আর আমাদেরও এইভাবে কষ্ট দিচ্ছিস বল। তোর পিছনের কথা বের করার চক্করে আমার কতটা সময় নষ্ট হচ্ছে তুই বল। আমি এর আগেও বলেছি আমি কিছু জানি না। ও তাই নাকি? এই ছবিগুলো দেখ। আকাশ কিছু ছবি রকিকে দেখায়। রকি ছবিগুলো দেখতে থাকে। দেখে তো রকি চমকে ওঠে। এরপর কি বলবি তুই কিছু জানিস না? দেখ, যদি সবটা স্বীকার করিস তাহলে আমি তোকে পুলিশের হাতে তুলে দিব, কারণ তোকে এখানে রেখে আমার কোনো কাজ নেই। তাই এখন ভেবে দেখ কি করবি। ওই অফিসার, তুই কিন্তু কাজটা মোটেও ভালো করলি না, এর জন্য তোকে মাসুল দিতেই হবে। অন্যদিকে রকি ভাবতে থাকে যদি পুলিশের হাতে তুলে দেয় তাহলে রকির জন্য অনেক ভালো হবে,
কেননা রকি তাহলে ওর লোকেদের মাধ্যমে ওখান থেকে খুব সহজেই পালাতে পারবে। তাই রকি ভেবে নেয় কিছুটা সত্য কিছুটা মিথ্যা বলে ওখান থেকে বের হবে। সে পরে দেখা যাবে। এখন তো বল তোর আসল পরিচয় কি, আর এত কিছু তোর কাছে আসে কিভাবে? ওইগুলো আমি বাংলাদেশে রাজত্ব করার জন্য নিয়ে আসি। তাই এইগুলো কার কাছে কিনিস আর কিভাবে? আমি ওইগুলো অর্ডার দেই, ওদের সাথে শুধুমাত্র কলে কথা হয়, আর অর্ডার করি, ওদের লোক মাল দিয়ে নগদ ক্যাশ নিয়ে যায়। যাক, তাহলে এতদিন পর মুখ খুললি। এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে তোর এতদিন সময় লাগলো? যদি আরও আগে বলতি তাহলে অন্তত এই আঙ্গুলগুলো হারাতে হতো না। যাক, অবশেষে ভালোই হয়েছে। এখন তাহলে তোকে কেস ফাইল করে পুলিশের কাছে তুলে দেই, এটাই ভালো হবে। এদিকে রকির বিরুদ্ধে কেস ফাইল করতে থাকে। অন্যদিকে রাজীবের কানে খবর চলে আসে রকিকে পুলিশের হাতে তুলে দিবে তা ভেবে। বস, আপনি হাসছেন কেন? আমার ভাইয়ের বুদ্ধি দেখে। ও অনেক কায়দা করে এই বুদ্ধি বের করছে। কোন বুদ্ধি বস? বাংলাদেশে থাকা আমাদের সব লোকেদের খবর দে, আর বলে দে যে দিন রাকিব পুলিশ এসে নিয়ে যাবে ওই দিন যত কিছু বিনিময়ে হোক না কেন রাকিবকে আমি জেলের বাইরে দেখতে চাই। চিন্তা করবেন না বস, হয়ে যাবে। আমি দরকার হলে নিজে বাংলাদেশে যাব আর ওখান থেকে ছোট বসকে নিয়ে ফিরবো। এতদিন পর তোর শরীরের জোশ খুঁজে পেলাম। এখন তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। এদিকে রাজীবের লোক তো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ তো সব কিছু তৈরি করে নেয়। 2 দিন পর রকিকে পুলিশ এসে নিয়ে যাবে। এর ফাঁকে আকাশ পরবর্তী মিশনের কাজ করে রাখে। তাই রকির ঝামেলা শেষ করে আকাশ ভেবে নেয় বান্দরবন যাবে। এদিকে আকাশ চলে আসে বাড়িতে। অন্যদিকে ইরা ওর বাবা মাকে বলে, বাবা মা, তোমাদের দুজনকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা ইরা? তা তোকে এভাবে নার্ভাস লাগছে কেন? তেমন কিছু না আব্বু, আসলে আমি বান্দরবন যেতে চাইছি। তা বেশ, যাবি, কিন্তু কার সাথে যাবি? কার সাথে আবার? আমার একটা বান্ধবী যাবে, ওর সাথে। তা তোরা দুজন মেয়ে এত দূর একা একা যাওয়াটা কি ঠিক হবে? মা, কোনো চিন্তা করতে হবে না। একার কোথাও, ওইখান তো সবাই আমার নিজের লোকই যাচ্ছে। নিজের লোক মানে? ও তুমি বুঝবে না। এখন আমাকে 30,000 টাকা দাও, যাতে আমার ওখানে থাকতে কোনো অসুবিধা না হয়। তা যার সাথে যাবি ওই মেয়েকে নিয়ে আমাদের এখানে আসিস তুই, তারপর ভেবে দেখবো। ঠিক আছে। এদিকে ইরা ঈশাকে কল দিয়ে ব্যাপারটা বলে। ঈশা সবটা শুনে আসবে বলে হ্যাঁ বলে দেয়। এরপর ঈশা ওর ভাইয়ার কাছে গেল। ভাইয়া, তুই কি ফ্রি আছিস? আছি। কিছু কি বলবি? হ্যাঁ ভাইয়া, কি কথা বল। আমি না একটু এদের বাড়িতে যেতে চাই। ওদের বাড়িতে কেন? আমার যেতে ইচ্ছে হয়েছে তাই যাব। এতে তোর কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তো কবে যাবি? কালকে যাব, তুই আমাকে গিয়ে দিয়ে আসবি। ঠিক আছে, তুই রেডি হয়ে থাকিস, আমি না হয় তোকে নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া। পরের দিন সকালে আকাশ ঈশাকে নিয়ে গিয়ে যায় ইরাদের বাড়ির সামনে। আকাশ ঈশাকে নামিয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে ঈশা গিয়ে ইরার মা বাবার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে অফিসে। অফিসে এসে ছুটি নেয়। তখনই একজন অফিসার এসে বলে, স্যার, আপনার এই মুহূর্তে কি যাওয়াটা কি খুব দরকার? হ্যাঁ, নয়তো লেট হয়ে যাবে। তোমরা এই দিকটা দেখিও, আর কি না হয় আমাকে জানিও। ঠিক আছে স্যার, আমি আপনাকে জানাবো। এদিকে একটা ফাইল নিয়ে আকাশ বেরিয়ে পড়ে। ইরাদের বাড়ির সামনে এসে ঈশাকে কল দেয়। এতে করে ঈশা চলে আসে। ঈশা যেতে যেতে আকাশকে বলতে থাকে এখানে কি হচ্ছে না হচ্ছে। অন্যদিকে আকাশ ঈশাকে নিয়ে বাড়িতে চলে আসে। এসেই ওরা নিজেদের পোশাক ব্যাগ ভর্তি করতে থাকে। অন্যদিকে আকাশ ও কাল বেরিয়ে যাচ্ছে। পথে ইরাও উঠে আসে ওদের সাথে। অন্যদিকে রকিকেও পুলিশ নিয়ে যায়। এদিকে আকাশ গাড়িতে বসার পর অফিসার কল করে। স্যার, আপনি কি বের হয়ে গিয়েছেন? হ্যাঁ, কেন? একটু আগে পুলিশ আসছিল, ওনার রকিকে নিয়ে যেতে এসেছে। একটা কাজ করো, ওদের আইডেন্টিটি চেক করো, তারপর ওদের হাতে তুলে দিব। ওকে স্যার। এদিকে আকাশ ঈশা ও ইরাকে নিয়ে বান্দরবন যেতে থাকে। ওরা ওখানে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ওরা ওখানে অনেক মজা করতে থাকে। এদিকে অফিসার সব কিছু চেক করে রকিকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে পুলিশ রকিকে নিয়ে যাওয়ার 20 মিনিট পর আকাশের কাছে কল আসে। স্যার, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? স্যার, রকি পালিয়ে গিয়েছে। কি করে পালালো? স্যার,
পুলিশ যখন ওকে নিয়ে যাচ্ছিল তখন এই সমস্যাটা হয়। তোমরা কেন যাওনি? আমরা তো আসতে চেয়েছি, কিন্তু পুলিশ অফিসার আমাদের আসতে দেয়নি। কেন? উনি বলেছে ওনারা নাকি পারবে নিয়ে যেতে, আমাদের লাগবে না। আচ্ছা, ওখানে কয়জনের মৃত্যু হয়েছে? স্যার, সবচেয়ে তাজ্জব কথা হলো এখানে থাকা কোনো অফিসারেরই কোনো ক্ষতি হয়নি। কি? কোনো ক্ষতি হওয়া ছাড়াই কিভাবে নিয়ে গেল? তা আমি নিজেও জানি না। এখন কি করব? বড় স্যার কি বলতেছে? উনি তো বলতেছে আপনি যা বলবেন তাই করার জন্য। এখন আপনি যদি ফিরে আসতেন। আমার পক্ষে ফেরা সম্ভব না। একটা কাজ করো, যত পুলিশ অফিসার রকিকে নিতে এসেছে তাদেরকে আমার অফিসে ডাকো, আর সবাইকে কাস্টডিতে রাখো। তার সাথে কি কি হয়েছে তা জিজ্ঞাসা করো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ওদের আসতে বলি। অফিসার ওদের সবাইকে আসতে বলে। ওরা আসলে সবার কাছ থেকে বন্দুক নিয়ে রাখা হয়। এরপর ওদের ভেতরে ঢুকিয়ে রাখে, তার সাথে জিজ্ঞাসা করে, দেখো, তোমাদের সাথে তখন কি কি হয়েছিল তা আমাদের বলো। যদি না বলো তাহলে সারা জীবন এই জায়গায় তোমাদের বন্দি করে রাখা হবে, আর তোমাদের বাড়িতে রেড করা হবে। তাই সত্যি কথা বলো। বলছি, তবুও এই খবর যেন অন্য কেউ না জানে। তাহলে বল। এদিকে পুলিশগুলো ওদের বক্তব্য দেওয়ার আগেই ওরা আকাশকে কল দেয়। আকাশ সব শুনতে থাকে। তাহলে বন্ধুরা চলেন, রকি কী করে ফেললো তা এখন ওই পুলিশের কাছ থেকে জেনে নেই। ফ্ল্যাশব্যাক। পুলিশ যখন রকিকে নিয়ে বের হয় তখন রকি কিছুটা আনন্দেই ছিল। তাই রকির এই হাসি ভরা মুখ দেখে পুলিশ প্রশ্ন করে, তোকে জেলে নিয়ে যাচ্ছি আর তুই কি না হাসতেছিস? কি করব? আমাকে জেলে নেওয়া এত সহজ না। তোকে তো জেলে নিয়েই ছাড়বো, কেউ তোকে বাঁচাতে পারবে না। ও তাই নাকি? কিছুক্ষণ পর উপরে তাকিয়ে দেখছো উপরে কি আছে? পুলিশ ওপরে তাকিয়ে দেখে হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। তার সাথে আশেপাশে আরও কতগুলো গাড়িও দেখা যায়। আরে এত ঘাবড়াবেন না, এরা আমার ভাইয়ের লোক। এখান থেকে আমি না চাইলে আপনারা কেউ জীবিত থাকতে পারবেন না। আমরা এক্সট্রা ফোর্স ডেকে আনবো। আপনি কল দিবেন, পুলিশ আসতে 20 মিনিট লাগবে। ততক্ষণে আপনাদের সবাইকে মেরে আমি চলে যেতে পারবো। রকির কথা শুনে অনেক পুলিশের মতো ভয় ঢুকে গিয়েছে। ওরা গাড়ি থামিয়ে দেখে আশেপাশে আরও 4-5টা গাড়ির লোক দাঁড়িয়ে আছে। ওরা বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার সাথে হাতে হ্যান্ডকাপ। দেখুন, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। রকিকে আমাদের হাতে তুলে দে, নয়তো তোদের মধ্যে অনেকে মারা যাবে, আমাদের মধ্যেও মারা যাবে। এতে করে কোনো লাভ কিছুই হবে না। তাই তোরা রকিকে আমাদের হাতে তুলে দে, তোদের প্রাণ ভিক্ষা দিব। আমরা তোদের দেখে ভয় পাই না, বুঝলি? তাহলে তোকে এক ঝলক প্রেমও দেখাই। কথাটা বলেই একটা বোমা মারে পুলিশের গাড়িতে। এসে করেই গাড়িটা ধ্বংস হয়ে যায়। এইভাবে পুলিশগুলো কিছুটা ভয় পায়। এখন যদি তুই রকিকে না ছাড়িস তাহলে তোদেরও এই হাল করে ছাড়বো। এবার ভয় পেয়ে ওরা রকিকে ছেড়ে দেয়। অন্যদিকে রকি ওদের কাছে যায়। ওরা রকির হাতের আঙুল এভাবে কাটা দেখে অনেক রেগে যায়। রেগে গিয়ে ওদের গুলি করতে গেলে রকি বলে, ওদের কিছু করে লাভ নেই, মারতে হলে ওই সিআইডি অফিসারকে মারবো, নয়তো আমার শান্তি হবে না। চিন্তা করবেন না, আমরা আপনাকে আপনার ভাইয়ের কাছে আগে পৌঁছে দিব। আপনি হেলিকপ্টারে গিয়ে বসেন, এটা আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে। ওখান থেকে আপনি নিজের দেশে, কারণ এখানে যত বেশি থাকবেন ততই বিপদ হতে থাকবে। তাই আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। এরপর রকি হেলিকপ্টার করে চলে যায়। অন্যদিকে পুলিশগুলো বাকি গাড়ি নিয়ে চলে আসে। ফ্ল্যাশব্যাক শেষ। কিছুক্ষণ পর আকাশ কল কেটে দেয়। তোমরা এদের কথা মতো ওই জায়গায় তদন্ত করে দেখো। যদি সব সত্যি হয় তাহলে ওখানে থাকা প্রতিটি অফিসারকে 2 মাসের জন্য বহিষ্কার করবে। আর যদি না হয় তাহলে চিরকালের জন্য তো করবেই, সাথে 6 মাসের জেলও দিবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে এক্ষুনি ইনকোয়ারির জন্য বের হচ্ছি। এইদিকে অফিসার বের হয়ে যায়। ওখানে ওরা একটা হোটেলে ওঠে। ওখানে ওরা একটা রুম বুক করে। ওই রুমের ভেতরে আরও একটা রুম আছে। ওই রুমে ইরা ও ঈশা একসাথে ঘুমোবে। অন্যদিকে রুম নেওয়া শেষ হলে ওরা রুমে এসে ফ্রেশ হতে থাকে। ফ্রেশ হওয়ার পর, ঈশা, আমি একটু বাইরে যাচ্ছি। ভাইয়া আমিও যাব। এখন না, আমি একটু কাজে বের হচ্ছি, তুই থাক, কাল সকালে নিয়ে যাব। তাছাড়া কিছুক্ষণ পরে তো সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, কিন্তু তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আকাশ বের হয়ে চলে আসে ওখানকার পুলিশ স্টেশনে। ওখানে খুব সাধারণভাবেই আকাশ আসে ওখানকার পুলিশের সাথে কথা বলার জন্য। কি চাই এখানে?
স্যার আমি চলে এসেছি একটা ইনফরমেশন দিতে। কিসের ইনফরমেশন? স্যার ওই পাহাড়ের কি নাম শুনেছেন? হ্যাঁ, কেন? স্যার ওই পাহাড়ে চোরাকারবারি চলতেছে। তুই কি করে বুঝলি ও জানলি? আসলে আমি ওই দিক দিয়ে গিয়েছিলাম তো সেজন্য জানি। দেখ, এই খবর ভুলে অন্য কাউকে বলছি না, বুঝলি? নয়তো খবর লিক হয়ে যাবে, এতে করে ওরা পালিয়ে যাবে। আমি এখনই যাবো ওদের ধরতে। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি যান তাহলে। পুলিশ অফিসার বের তো হয়েই যায়, কিন্তু আকাশের মনে এখনও ডাউট থেকে গেল। তাই আকাশ অফিসারের পিছনে গিয়ে দেখে উনি একাই যাচ্ছে ওখানে। তাই আকাশের অনেকটা সন্দেহ হলো, তাই ও অফিসারের পেছনে যেতে থাকে। অনেক সময় ধরে পুলিশ অফিসারকে ফলো করতে করতে দেখে গাড়ি একটা পাহাড়ের নিচে এসে নামে। অফিসার গাড়ির থেকে নেমে গিয়ে পাহাড়ের উঠে থাকে। আকাশও তাই করে। আকাশ ভালো করে জানে ওই অফিসার ওদেরই লোক, তবুও ওদের প্ল্যান শোনার জন্য আকাশের ওখানে আসা। ধীরে ধীরে আকাশও ওই পাহাড়ে উঠতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার একটা পাতা সরিয়ে ভেতরে ঢুকে যায়। ওদের সাথে সাথে আকাশও ভেতরে ঢুকে যায়। ওখানে গিয়ে আকাশ দেখে পুলিশ অফিসার ওখানকার একটা লোকের সাথে কথা বলতেছে। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আজকে একটা লোক আমাদের মাথা ডেলিভারি করার সময় দেখে ফেলে। তোর কি মাথা ঠিক আছে? গত কয়েকদিন ওদের তো আমরা কোনো কিছুই করিনি। ওই লোকটা তো আমাদের আজকের কথা বললো। আরে ওই লোকটা হয়তো তোর মাধ্যমে আমার কাছে এসে পৌঁছাতে যাচ্ছে। মানে ঠিক বুঝতে পারলাম না। আরে হাঁদারাম, ওই ছেলেটা তোকে মিথ্যে কথা বলেছেই, তাতে করে তুই আমার কাছে আসছিস। এতে করে ওই ছেলে তোর মাধ্যমে আমাদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারবে। বুঝতেছি বস, কিন্তু এই তো আমাদের এখানকার মনে হচ্ছে না। তাহলে কোন জায়গায়? দেখুন বস, ভালো লেগেছে সেই জন্য নিয়েছি। তাছাড়া আমি তো এত কিছু ভেবে দেখিনি। এখন কি হাঁ করে তাকিয়ে থাকবি নাকি ওই ছেলেটার ইনফরমেশন দেখবি? আমি তাহলে এখন আসি, পরে কথা বলবো। পুলিশ ওখান থেকে বের হয়ে নিচে আসে। নিচে নামার সময় ওই পুলিশটা আকাশকে দেখতে পায়। আকাশকে দেখে পুলিশ অফিসার অনেক চমকে যায়। এ কি, তুই এখানে? তুই না আমার কাছে এসেছিলিস? হ্যাঁ আমি এসেছিলাম। এখন তোকে একটু জয়ের বাড়ি পাঠাবো। মানে হলো তোকে এখন মরতে হবে। তোর এত বড় সাহস যে তুই আমাকে মেরে ফেলবি, তাও আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলছিস? শুধু দাঁড়াবো না, তার সাথে মেরেও ফেলবো। কথাটা বলেই পিস্তল বের করে পুলিশ অফিসারকে মেরে ফেলে। এতে করে গুলির শব্দ শুনতে পায়। তাই ওরা তাড়াতাড়ি করে পাহাড়ের বাইরে দেখার জন্য বের হয়ে আসে, কিন্তু তার আগেই আকাশ লুকিয়ে পড়ে। ওরা বের হয়ে এসে দেখে একটা বাইক পড়ে আছে। তাই ওরা বাইকটা চেক করে ও কোনো কিছু পায়নি। ও শিট, তার মানে কেউ আমাদের দেখে ফেলেছিল। এখন যে করেই হোক ওই লোকটাকে খুঁজে বের কর, নয়তো আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। ওই লোকটার কথা বাকি লোকগুলো চারপাশে খুঁজতে থাকে, কিন্তু ওরা কোনো লোককে খুঁজে পায়নি। তাই ওরা ওই পুলিশ অফিসারের লাশটা ওখান থেকে নিয়ে গিয়ে কবর দিয়ে দেয়। এতে করে আকাশের লাভই হয়, কেননা আকাশ ওই পুরো ঘটনার ভিডিও করে রেখেছিল। কেন এই ভিডিওটা করেছে তা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আকাশ ওখান থেকে কৌশলে চলে আসে। রাতের বেলা আকাশ হোটেলে চলে আসে। ওখানে আসতেই, ভাইয়া এত লেট করলি কেন? কোথায় লেট করলাম? এই যে রাতে 10টা বাজে আসলাম, আর আপনি বলছেন লেট হয়নি। তোমার কি খেয়েছো নাকি এখনো খাওয়া বাকি আছে? আপনার কি মনে হয় আমরা আপনাকে ছেড়ে একা একা খেয়ে নিব? ঠিক আছে, আমি যখন চলে এসেছি তখন চলেন একসাথে খাই। হ্যাঁ চলুন। ওরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। অন্যদিকে পরের দিন সকালে আকাশ বসে আছে। কিছুক্ষণ পর টিভি অন করে। ওখানে গত রাতের ভিডিওটা দেখাচ্ছে। ওখানে এইটাই বলছে যে গতকাল কাছে পুলিশ ইন্সপেক্টরকে কিছু লোক মাঝরাতে গুলি করে মেরে ফেলেছে, আর ওই ভিডিও এখন বর্তমানে নিউজে দেখাচ্ছে। এতে করে ওখানে কিছু পুলিশ সদস্যদের মিটিং হয়। ওই মিটিংয়ে বলা হয়, আমাদের কাছে খুবই দুঃখজনক কথা হলো, গতকাল রাতে আমাদেরই থানার একজন অফিসার মারা যায়। ওই অফিসারকে যারা মেরেছে তাদের ছবি সহ ভিডিও আমাদের কাছে আছে। এখন আমাদের কাজ হবে ওই লোকগুলোকে খুঁজে বের করা। তাই যত তাড়াতাড়ি পারো ওদের খুঁজে বের করো। যদি ওদের খুঁজে না বের করতে পারি তাহলে এটা পুলিশ জাতির জন্য কলঙ্ক হয়ে যাবে। ওনার বক্তব্য দিয়ে আজকের মিটিং শেষ হয়। এখন হয়তো আপনারা বুঝতেই পেরেছেন কেন এই কাজটা করা হলো। যদি কেউ না বুঝে থাকে তাহলে শুধুমাত্র তাদের বোঝানোর জন্য বলতেছি। আসলে ওখানে আকাশ ভিডিওটা করে এই কারণে করেছে
যাতে করে আকাশ যে খুন করেছে তার যেন ওই লোকগুলো উপরে চাপিয়ে দেওয়া যায়। এতে করে আকাশ তো খুনের হাত থেকে বেঁচে যাবে, আর পুলিশ খুনিদের খুঁজে বের করার জন্য আরও অনেক বেশি চেষ্টা করে যাবে। এতে করে আকাশের কাজটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। এদিকে ইরা ও ঈশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসে। ওরা ফ্রেশ হয়ে আকাশের কাছে আসে। ভাই খিদে পেয়েছে, খাবো কি? তোদের জন্য নাস্তা নিয়ে এসেছি, সামনে টেবিলে রাখা আছে, গিয়ে খেয়ে নে। ঈশা চল তাহলে গিয়ে খেয়ে আসি। এদিকে ইরা অনেকবার ঈশাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ঈশা কিছুতেই কিছু বুঝতে পারছে না। অন্যদিকে আকাশ ওদের কথাবার্তা আর ইশারা দেখে কিছু একটা আন্দাজ করতে পেরেছে, তাই ঈশাকে বলে, ঈশা, কোনো সমস্যা হয়েছে কি? ভাইয়া তুই একটা কথা বলার ছিল। কি কথা? হ্যাঁ বলছিলাম কি, কেটে বিয়ে কর। আমার মতো একটা ট্যাক্সি ড্রাইভারের কাছে কে বিয়ে দিবে? আরে তুই একবার রাজি তো হ, তারপর দেখবি আমি কি করি। ঠিক আছে, তাহলে তুই দেখ। অন্যদিকে আকাশ ভিডিও দেখে ওই সময়ে সিআইডি অফিসার কল দেয়। তাই আকাশ টিভি অফ করে কলের কথা বলার জন্য বেরিয়ে যায় বারান্দায়। ওখানে যাওয়ার পর, হ্যাঁ বলো, ওইদিকে কি খবর? স্যার, কিছু তথ্য পেয়েছি। কি তথ্য? আমরা জানতে পেরেছি যে ওই পুলিশ অফিসার নাকি ঘুষ খেয়েছে। আসলে ওদের 2টা অপশান দেওয়া হয়েছিল, কিন্তু এটা ভালো লাগে, তাই ওদের কাছ থেকে টাকা ঘুষ নেয়। তাহলে এদের উপর কেস ফাইল করো, আর সবাইকে 6 মাসের জন্য চাকরি থেকে বরখাস্ত তো করো, সাথে মারধরও করো। ওকে স্যার, তাই হবে। তাহলে তোমরা কাজ শুরু করে দাও। সব প্রমাণ নিজেদের কাছে রাখবে, আর ওই প্রমাণগুলো তোমরা জজের কাছে দিবে, কোনো প্রকার পুলিশের হাতে দিবে না। কথাগুলো মনে থাকবে তো? ঠিক আছে স্যার। এদিকে আকাশ কথা শেষ করে চলে আসে। এরপর ওদের নিয়ে ঘুরতে হওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে ওরা ওখানকার একটা জায়গায় যায়, নাম মেঘলা পার্ক। ওখানে আকাশ টিকিট নিয়ে ওদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে। ওরা ওপর থেকে নিচে নামে সিঁড়ি দিয়ে। তার সাথে ইরা ও ঈশা যে পরিমাণে ছবি তুলে যা বলার বাহিরে। ওরা ছবি তুলতে ব্যস্ত, এইদিকে আকাশ ওর কাজগুলো শুরু করতে থাকে। প্রথমে আকাশ ওখান থেকে একটা বোর্ড নিয়ে জঙ্গলে অনেক ভিতরে চলে যায়। ওখানে কিছু বোর্ড দেখতে পায় যা ওখানে কিছু একটার সাথে বাঁধা ছিল। অন্যদিকে আকাশ ওখান থেকে কিছুটা দূরে গিয়ে বোর্ড রেখে ভেতরে ঢুকে পড়ে। এরপর আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকে। অন্যদিকে ওই লোকগুলো ওখানে ড্রাগস ও আরও অনেক কিছুর ব্যবসা শুরু করে দিয়েছে, কেননা এই দিকের থেকে পাশের দেশ থেকে এই সব জিনিস আনা হয়। অন্যদিকে আকাশ সব কিছুর ভিডিও করে পরে ওদের কাছে যায়। কেমন আছেন আঙ্কেল? এই তো ভালো, কিন্তু তুমি কে? এখানে কি করে এলে? আসলে আমি তো ড্রাগস নিতে এসেছি। তা কিনে নিয়ে গিয়ে বাসায় গিয়ে করবে নাকি এখানে থাকবে? কিন্তু আঙ্কেল, আপনি তো টাকা অনেক বেশি বলছেন। দেখুন, আমি একটু বেশি বলি, কিন্তু নিজের পেটের দায়ে তো করতেই হয়, তাই একটু বেশি তো বলবই। কিছুটা কম রাখেন। তা ভাবা হবে না। এদিকে লোকটা চলে যায়। অন্যদিকে আকাশ সব ভিডিও ওর স্যারের কাছে পাঠিয়ে তো দিয়ে সাথে ইরা ও ঈশার কাছে চলে আসে। কোথায় ছিলেন আপনি? এই তো একটু এদিকে গিয়েছি। তো তোমাদের ছবি তোলা কি শেষ? এই দিকটা শেষ। আচ্ছা চলেন। ওরা হাঁটতে থাকে। অন্যদিকে আকাশ এই সব তথ্য স্যারকে দেয়। স্যার সবগুলো তথ্য হাতে পায়। উনি তার সাথে অর্ডার দেয় ওই জেলা পুলিশকে তাড়াতাড়ি করে ওদের গ্রেপ্তার করার জন্য। এই দিকে সবটা ঘোরা শেষ ওদের। তখনই ওই পার্কে আরও কিছু ছেলে ঢুকে প্রায় 10 জনের মতো। ওরা লুকিয়ে বিয়ার নিয়ে আসে ভেতরে খাওয়ার জন্য। ওই সময়ে ওই ছেলেগুলো বিয়ার খেয়ে নিজেদের মধ্যে কন্ট্রোল হারিয়ে ফেলে। তখনই ওরা নিজেদের সামনে ইরা ও ঈশাকে দেখতে পায়। ওরা এসে ইরা ও ঈশার সাথে বাজে ব্যবহার করা শুরু করেছে, তাই ওরা চিৎকার দেয়, ভাইয়া ভাইয়া। এদিকে ঈশাকে এমন চেঁচাতে দেখে আকাশ দোকান থেকে বের হয়ে এসে চলে আসে ওখানে। এসে দেখে কতগুলো ছেলে ইরা ও ঈশাকে অনেক কথা বলছে, তাই আকাশও ওখানে আসে। কি হয়েছে ঈশা? দেখ না ভাইয়া, এরা বিয়ারকে আমাদের সাথে বাজে ব্যবহার করতেছে। ঠিক আছে, ওদের একটু সাইজ করি, তবে অল্প, কারণ নেশাঘরে আছে, সেজন্য আমার একটু অপরাধ করবেই। ওদের তাহলে একটু বেশি মারবি। কেন বেশি মারতে হবে? কারণ ওরা। ওই চুপ সালি, একটা কথা বললে তোদেরকে এখানে। কথাটা বলার সাথে সাথে আকাশ ওই ছেলেটার মুখে একটা ঘুষি দেয়। এতে ওই ছেলেগুলো অনেক রেগে যায়। তুই বল ঈশা, আর কি হয়েছে?
ভাইয়া ওরা মদ খাবার আগেও আমাদের সাথে বাজেভাবে তাকিয়েছে আর অনেক কথাও বলেছে। একটু সাইডে গিয়ে দাঁড়া তুই, আমি এদের ব্যবস্থা করে আসতেছি। ঠিক আছে ভাইয়া, ইরাপু তুমি আমার সাথে আসো। ওরা একটা সাইডে দাঁড়িয়ে যায়। অন্যদিকে আকাশ ওদের মারতে থাকে। ওদের মধ্যে কয়েকজন মার খেয়ে কাউকে যেন কল দেয়। এইদিকে অনেকে মার খেয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে ওদের মারা শেষ হলে ওই পার্কে কয়েকটা গাড়ি আসে, তার সাথে পুলিশ নামতে থাকে। পুলিশ এসে আকাশকে চারদিক থেকে ঘিরে দাঁড়ায়। কি হয়েছে এখানে? দেখুন না স্যার, এই ছেলেটি আমাদের সবাইকে মারছে। এই ছেলে তোমার বাড়ি কোথায়? আর এদের কেন মেরেছো? এত কথা না বলে ওকে ধরে নিয়ে যান, আর এই মেয়েগুলোকে রেখে যান। এই দেখ, ভালো হবে না কিন্তু। দেখছেন স্যার, আপনার সামনে আমাদের সাথে কিভাবে কথা বলছে। দেখুন অফিসার, আপনি কিন্তু ভুল করছেন। আপনি কিন্তু জানেন না আমি আসলে কে হই। ওহ তাই নাকি? তাহলে বল কে তুই? আমার বাবা রফিকুল ইসলাম। মন্ত্রী রফিকুল ইসলাম নয় তো? ঠিক ধরেছিস। প্লিজ ম্যাম, আমাদের ক্ষমা করে দিন, আমি এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে এদের তো নিয়ে যাবেন। জি ম্যাম, এখনই নিয়ে যাচ্ছি আমি। পুলিশগুলো ওখানে থাকা বাকি লোকগুলিকেও নিয়ে যায়। অন্যদিকে আকাশ, ঈশা ও ইরা হাঁটতে থাকে। তখনই আকাশ বলে, আচ্ছা, আপনার বাবা কি সত্যি মন্ত্রী? আপনিও দেখি বিশ্বাস করেছেন। তার মানে? মানে হচ্ছে আমার বাবার নাম আরেকটা, আর আমি ওনার সাথে কথা বলে আপনাকে বাঁচিয়ে দিলাম, নয়তো এখন কি হতো ভেবে দেখেছেন? তাই তো দেখলাম। এই জন্য মাঝে মাঝে কিছু মিথ্যা কথা বলতে হয়, বুঝতে পারলেন? বুঝলাম। এখন চলেন বাকিটা ঘুরে ঘুরে দেখি। এদিকে ওরা ঘুরতে থাকে। অন্যদিকে আকাশ ওর মতো করে সব কিছু পর্যালোচনা করতে থাকে। এদিকে আকাশ যেগুলোর কাছে গিয়েছিল ওদের পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে। তার সাথে আকাশ হেড অফিসে একটা মেসেজ পাঠায় একটু আগে আসা অফিসারের জন্য। অন্যদিকে আকাশ ওর মতো করে কাজ করতে থাকে। অন্যদিকে বিকেলে ওরা ওখান থেকে রওনা দেয়। ওখান থেকে আকাশ চলে আসে হোটেলে। ওখানে ইরা ও ঈশাকে পৌঁছে দিয়ে আকাশ চলে আসে পুলিশ স্টেশনে। ওখানে ওই পুলিশের হাতে একটা খাম ধরিয়ে দেয়। এই কে রে তুই? আর এই খামে কি আছে? খুলে দেখুন, নিজে বুঝতে পারবেন কি আছে এখানে। তোকে কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে বিকালে অথবা কোথাও যেন দেখেছি। ঠিক ধরেছিস, আমাদের দেখা হয়েছিল। তবে আপনার জেলে তো কিছু ছেলে থাকার কথা, কিন্তু ওরা কোথায়? ওই এত কিছু জেনে তুই কি করবি বল? নিজের চরকায় তেল দে। নিজের চরকা না দিতে পারলেও আপনার চরকা ঠিকই দিব। মানে কি বলতে চাস তুই? কাগজটা একটু খুলে দেখেন, আমি ততক্ষণ একটু আসি। আকাশ চলে যায়। অন্যদিকে অফিসার কাগজ দেখে তো অনেক অবাক হয়ে যায়, কেননা এই কাগজে ওই অফিসারকে 1 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এমনটা লেখা ছিল। এইদিকে ওখান থেকে চলে আসে। অন্যদিকে রানা ওর ভাই রকিকে ভালো করে চিকিৎসা করাতে থাকে, কেননা রকির যে ক্ষতি হয়েছে তা রকিকে উন্নত মানের চিকিৎসা করানো হয়। এদিকে রানা তো অনেক ক্ষেপে আছে। আমার ভাইয়ের এই অবস্থা যে অফিসার করেছে ওই অফিসারকে তো আমি দেখেই ছাড়বো। বস, তার জন্য তো আপনাকে বাংলাদেশে যেতে হবে। দরকার হলে যাব, তবু ওই অফিসারের আমি শেষটা দেখিয়ে ছাড়বো। তাহলে কি আপনার যাওয়ার ব্যবস্থা করব? শুধু ব্যবস্থা করো, আগে আমি ওই অফিসারের সম্পর্কে সব রকম তথ্য জেনে আসি, তারপর আমি ওই অফিসারের 12টা বাঁচাবো আমার ভাইয়ের গায়ে হাত দিয়ে। ঠিক আছে বস, আমি তাহলে আপনার যাওয়ার ব্যবস্থা করতেছি। অন্যদিকে আকাশ হোটেলে চলে আসে। অন্যদিকে যেতে যেতে 2 দিন পার হয়ে যায়। রানা ওই কিছু লোককে নিয়ে চলে আসে বাংলাদেশে। ওইখানে রানা ওর লোকেদের সাথে দেখা করে ঢাকার কোন এক জায়গাতে থাকতে থাকে। অন্যদিকে আকাশ ইরা ও ঈশাকে নিয়ে আজকেই নীলগিরিতে যাবে, তাই ওরা একটা গাড়ি নেয় আর ওই গাড়িতে করেই যেতে থাকে। ওখানে গিয়ে ওরা মেঘের সাথে খেলা করতে থাকে। অন্যদিকে রানা ওর লোকদেরকে দিয়ে ইনফরমেশন নিতে থাকে। রানা একটা ইনফরমেশন জোগাড় করতে পেরেছে। বস, একটা ইনফরমেশন পেয়েছি। কি ইনফরমেশন? বস, ওই অফিসার এখন বান্দরবান থাকার সম্ভাবনা অনেক বেশি। তাহলে ওই বান্দরবন যাওয়ার ব্যবস্থা করো। বস, তা তো ঠিক আছে, কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা তাড়াতাড়ি বলো। বস, ওই অফিসারের তো আমরা চেহারা দেখিনি, তাহলে কিভাবে খুঁজে বের করব ওকে? আগে ওইখানে চলো, তারপর বাকিটা দেখা যাবে। ঠিক আছে, চলেন। এদিকে রানা বান্দরবন যেতে থাকে।
এদিকে আকাশের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। ও পুলিশ অফিসারকে মারার ঘটনা নিয়ে পুলিশ বান্দরবনে থাকা বেশিরভাগ গুন্ডাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এতে করে এখন তেমন একটা গুন্ডা এখানে নেই বললেই চলে। ওইদিকে আকাশ একটা কাজ করে বাইর থেকে আসছিল, তখন ঈশা নিচে ছিল। আকাশ ঈশার সাথে কথা বলে ওদের রুমে চলে আসে। ওখানে এসে যেই ওয়াশরুমের দরজা খুলে অমনি ইরা আকাশকে দেখে চিৎকার করে উল্টো ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে নেয়। এইদিকে ইরা আকাশ এতটাই কাছাকাছি যে আকাশ না চাইতেও ইরার দিকে তাকিয়ে আছে। আমাকে ভিতরে কেন এনেছেন? কেন আবার? রোমান্স করার জন্য। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। ও তুই কি মেয়ে যে তোর সর্বনাশ হবে? আমাকে ভিতরে ঢুকিয়েছেন কেন? আর তাছাড়া আপনি এমন পোশাকে আছেন, আমি তো নিজেকে আর পরে কন্ট্রোল করতে পারবো না। আমি তো তাই চাই। দেখুন, ঈশা একটু পরে চলে আসবে। দেখুন, আমাকে বের হতে হবে। যাওয়ার আগে একটা কিস দিয়ে যাবেন। কখনোই সম্ভব না। যদি না করেন তাহলে আমি চিৎকার করব, আর এতে করে ঈশা আপনাকে কোনো নজরে দেখবে, বুঝতে পেরেছেন? এই দিকে আকাশের হাতে আর কোনো উপায় ছিল না, কেননা এমন সিচুয়েশনে সবাই খারাপটাই দেখবে। কিন্তু আকাশ ভালো করে জানে ঈশা তেমন বিশ্বাস করবে না, কিন্তু তবু আকাশ কোনো রিস্ক নিতে চায় না। তাই আকাশ না চাইতেও ইরাকে কিস করে। কিস করাতে প্রায় 2 মিনিট পার হয়ে যায়, কিন্তু ইরা আকাশকে ছাড়ছেই না। এদিকে ঈশা বাহিরের দরজায় টোকা দিচ্ছে। এতে করে আকাশ জোর করে ইরা থেকে ছাড়িয়ে নেয় এবং দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। তুই আসছিস? না, তোমার কি কাণ্ডজ্ঞান নেই? আমি 2 মিনিট হলো বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা ভিতরে আয়, আমি গোসল করে আসতেছি। কিন্তু ভাইয়া, ভিতরে তো ইরা, ও কি এখন বের হয়নি? এখনো তো বের হলো না। ভাইয়া, তোর শার্ট ভিজলো কি করে? কই শার্ট ভেজা? ভালো করে দেখ নিজের দিকে। আকাশ ভালো করে তাকিয়ে দেখে ওর শরীরের আসলেই শার্টটা ভেজা। ইস, ওই মেয়েটার জন্য আমার এমন বিপদ হচ্ছে। ওই কি বিড়বিড় করছিস তুই? কিছু না, আসলে আমি মুখ ধোয়ার সময় পানি পড়ে। তোরা চেঞ্জ করে নে। কিছুক্ষণ পর ইরা বের হয় লাল কালারের একটা জামা পরে। আকাশ তো না চাইতেই তাকিয়ে আছে। এদিকে ইরা শুধু আকাশের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে। অন্যদিকে আকাশ পরে ওয়াশরুমের ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। পরের দিন সকালে আকাশ যে হোটেলে আসে ওই একই হোটেলে রানাও ওঠে। সকালবেলা আকাশ ইরা ও ঈশাকে নিয়ে বের হওয়ার সময় রানার সাথে আকাশের ধাক্কা লাগে। সরি ভাই, আমি দেখিনি। কোনো ব্যাপার না। আপনার নাম? আপনি কি আসবেন নাকি আমরা চলে যাব? সরি ভাই, পরে এসে কথা বলবো। বাই। আকাশ ওদের নিয়ে বেরিয়ে পড়ে। ওরা একটা পাহাড়ের কাছে এসে বসে পড়ে। তখনই ইরা একটু পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়। তখনই ঈশা বলে, ভাইয়া, তোর সাথে কিছু কথা ছিল। কি কথা? তুই কি ওই দিন? আমি? কোন দিন? ভাইয়াকে বল, সত্যি কথা বলবি। আমি কি তোকে কখনো মিথ্যা কথা বলছি? তুই বল। তুই তো কখনো বলিসনি, কিন্তু এবার প্রশ্নটা একটু বেশি ক্রিটিক্যাল। ঠিক আছে, কি জানতে চাস বল আমাকে। আগে বল, সত্যি কথা বলবি। ঠিক আছে বল, কি সত্যি কথা? ওই দিন ওয়াশরুমে কি হয়েছিল? বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। জানি আমি, আর ইরাই আমাকে বলেছে। তাছাড়া আমি এটাও বুঝতে পেরেছি যে কি হয়েছিল ওই সময়। তা এটাও কি ও বলেছে? না, তোর ঠোঁটে দেবে বুঝেছি। ও শিট, লিপস্টিক ছিল আমার ঠোঁটের মধ্যে, খেয়ালই করিনি। আচ্ছা, তুই কি ইরাকে ভালোবাসিস বা পছন্দ করিস? আমি তো ওকে পছন্দ করি, কিন্তু ও আমাকে পছন্দ করে কিনা তা তো আমি জানি না। তুই তো অনেক বুদ্ধ রয়ে গেলি ভাই। এখানে বুদ্ধুর কি হলো? একটা মেয়ে কখন একটা ছেলেকে এইসবের অধিকার দেয় বলতো? জানি না, তুই বল কিসের জন্য? একটা মেয়ে যখন কোনো ছেলেকে ওই রকম অধিকার দেয়, তখন এর মানে ওই মেয়েরা ছেলেটাকে ভালোবাসে। কিন্তু তুই গাধা, একটুকুও বুঝিসলি না। তুই সত্যি বলছিস? সত্যি বুঝি। ও তোর মনের কথা বলে দে, পরে যদি দেরি হয়ে যায় না, তাহলে আর ওকে নাও পেতে পারিস। আচ্ছা, তাহলে এখন যাই আমি। তাড়াতাড়ি যা, সময় থাকতে। আকাশ ইরার কাছে যায়। ইরা আকাশকে দেখে একটু কাছে এসে দাঁড়ায়। আকাশ অনেক কাঁপছে, যা ইরা তাকিয়ে বুঝতে পেরেছে। কি ব্যাপার, এভাবে কাঁপছো কেন? একটা কথা বলার ছিল। কি কথা? এখানে না, ওই দিকটা গিয়ে বলি। ঠিক আছে, চলো। এদিকে ইরা পেছনে তো হেঁটে যাচ্ছে, আবার বারবার ঈশার দিকে তাকাচ্ছে, সাথে ইশারায় বলে, ব্যাপারটা কি? ভাইয়া তোকে প্রপোজ করবে। সত্যি? হ্যাঁ,
ঈশার সাথে এইভাবে কথা বলে ইরা সবটা বুঝতে পারে। এদিকে আকাশ ওখানে থাকা একটা গ্লাস থেকে ফুল ছিঁড়ে নেয়, যা ইরা দেখেনি। এরপর ইরা আকাশের কাছে এসে দাঁড়ায়। এখন বলো কি বলবে? আমি কি তুমি? আমি আপনাকে ভালোবাসি। সত্যি? তা তুমি এভাবে ভয়ে ভয়ে না বলে একটু রোমান্টিক স্টাইলে তো করতে পারো। আকাশ এরপর ফিল্ম স্টাইলে ইরাকে প্রপোজ করে। আই লাভ ইউ ইরা। আই লাভ ইউ টু আকাশ। এরপর ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এদের দেখে ঈশাও ওখানে আসে। আরে ভাইয়া, পাবলিক প্লেসে কি করছিস এগুলা? ঈশার কথা শুনে ওরা একজন আরেকজনকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে দুজন কিছুটা দূরে দাঁড়ায়। তাহলে এত বছর পর আমি ভাইয়ার জন্য ভাবি পেলাম। ভাবি কথাটা শুনে ইরা একটু লজ্জা পায়। ইরার লজ্জা পাওয়া দেখে ঈশা গিয়ে ইরাকে জড়িয়ে ধরে। আমি আমার পরিবারকে নিয়ে ভয় আছি। তা কি নিয়ে এত ভয়? এই যে যদি আমার পরিবার না মানে। কেন মানবে না? আসলে ওনারা তো নিজের মেয়ের বিয়ে কোনো ট্যাক্সি ড্রাইভারের কাছে দিবে না। তাছাড়া তোমার বাড়িটা আমাদের বাড়ি থেকেও বড়, কিন্তু বাবা মা তো এসব দেখবে না। ওইসব আমার উপরে ছেড়ে দাও, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমার বাবা মা দেখবে আমার হাতে তুলে দিবে। তাহলে সেদিন আমি অনেক বেশি খুশি হব। কথাটা বলেই আবারও ইরা আকাশকে জড়িয়ে ধরে। এরপর ওরা ওখান থেকে চলে আসে হোটেলে। ওখানে রেস্ট নিতে থাকে, কেননা কালকে বিকেলে ওরা ফিরে যাবে ঢাকায়। তাই ওরা নিজেদের সব কিছু প্যাক করতে থাকে। শুধু ওদের কিছু কেনাকাটা বাকি আছে, ওইগুলো শেষ হলেই ওদের বেরোনো শেষ। এইদিকে রানা আকাশকে খুঁজতে থাকে। রানা শুধুমাত্র আকাশের নামটাই জানে, শুধুমাত্র চেহারা ছাড়া। এইদিকে বিকেলবেলা আকাশ ইরা ও ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইরা ও ঈশা পাশাপাশি আর আকাশ ওদের পেছনের সিটে। এদিকে রানা, ওই তোকে কতবার বলবো ওই অফিসারের ছবি বের করার জন্য, কিন্তু তুই দেখি এখনো দিতে পারলি না। স্যার, যতটা সহজ ভাবতেছেন ততটা কিন্তু সহজ না। কেননা ওর কোনো রেকর্ড বা ছবি এখানে নেই। এখন শুধুমাত্র আর একটা উপায় আছে। কি সেই উপায়? আমরা ওই অফিসে বা আশেপাশে থাকা কোনো সিসিটিভি থেকেই ওর ছবি সংগ্রহ করতে পারবো। তাহলে তাড়াতাড়ি করে কাজটা শেষ করে আর আমাকে ছবি পাঠা। বস, আর একটা দিন অপেক্ষা করেন, আমি আপনাকে সব কিছু পাঠাচ্ছি। এদিকে আকাশ গাড়িতে ঢাকার কাছাকাছি চলে এসেছে, আর অন্যদিকে রানার লোকও কাজে লেগে পড়েছে এই ছবি সংগ্রহ করার জন্য। রাত 3টা বাজে। ইরা ও ঈশা ও আকাশ ঢাকা এসে নামে। ওরা নামার পরে কোথায় কোনো ট্যাক্সি পেল না, তাই ওরা একটু চিন্তিত, কেননা ইরাকে তো ওর বাড়িতে দিতে হবে। তাছাড়া আকাশের বাড়ি একদমই কাছে। তাই ঈশা বলে, এত রাতে তো আর এখানে আর গাড়ি পাবো না, তার চেয়ে ভালো আমরা একটা কাজ করি, তুমি আমার সাথে আমাদের বাসায় চলে এসো, তাহলে কিন্তু খুব ভালো হবে। কিন্তু এভাবে তোমাদের বাসাতে? তাতে কি, তাছাড়া কয়েকদিন পর তো এমনিতেই আসবে, তাহলে এখন আসলে সমস্যা কি? ঈশা তো ঠিকই বলেছে, তাহলে চলো আমাদের সাথে। এরপর ওরা চলে আসে বাড়ির দিকে। অন্যদিকে রানার লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওরা আকাশের ছবি সংগ্রহ করতে পেরেছে, কেননা ওখানকার একজন লোকের কাছে ওরা এই সিসিটিভি ফুটেজ দেখতে পায়। ওখান থেকেই ওরা ছবি সংগ্রহ করে। ওখান থেকেই কিছু অফিসারের ছবি পাঠায়। রানা ছবিগুলো চেক করতে থাকে। তখনই আকাশের ছবির সাথে নামটাও দেখতে পায়। আকাশের ছবি দেখে তো রানা অনেকই অবাক হয়। এটা ওই ছেলেটা না যার সাথে ওই হোটেলে দেখা হয়েছিল? বস, ঠিক বলছেন। তার মানে ওই ছেলেটা আমার নাকের সামনে দিয়ে চলে গেল, আর আমিও চিনতে পারলাম না। এখন কি করি? বস, রিসেপশনে গিয়ে যদি কোনো ইনফরমেশন পাই তাহলে খুব ভালো হবে। তাহলে তাড়াতাড়ি করে ওইখানে গিয়ে দে, যত তাড়াতাড়ি পারিস ওই ছেলের ডিটেলস বের কর। বস, আপনিও চলেন আমাদের সাথে। চলো তাহলে। ওরা রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে আকাশের ব্যাপারে, কিন্তু ওখানে কোনো রকম তথ্য দেওয়া নেই। তাই রানা অনেক গরম হয়ে যায়। ওই তোর এত বড় সাহস, তুই লোকজনের বায়োডাটা নষ্ট করে দিচ্ছি? তাহলে তো ওনার কোনো দোষ নেই এখানে। আমিও তো তাই দেখতেছি। আমাদের তো তাহলে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। তোদের কি মনে হয় ওই ছেলেটা এতক্ষণ এইখানে বসে থাকবে নাকি? তাহলে কি করব এখন বস? আমরাও যাব ঢাকায়। ও থেকে আমরা বাহি কাজ শেষ করব। এখনই তো আমাদের অবস্থা খারাপ, এতটা কাছে পেয়েও ওই লোকটাকে কোনো কিছু করতে পারলাম না।
তাহলে এক্ষুনি আমাদের যাওয়ার ব্যবস্থা কর। ওই অফিসারকে প্রকাশ্য মারবো। ওরা লোকটার সাথে সব রকম কথা বলে, সবটা জানতে পারে কি কি হয়েছে ওখানে। এদিকে ওরা ও ঢাকার দিকে রওনা দেয়। অন্যদিকে আকাশ, ঈশা ও ইরা বসে গল্প করছে। কিছুক্ষণ পর গল্প শেষ করে ওরা শুয়ে পড়ে। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে অফিসের দিকে। আকাশ অফিসে আসতেই, স্যার এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? কেন, আর কয়েকদিন থাকলে কি তোমরা খুশি হতে? না স্যার। রকের